আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দীর্ঘ বিরতির পর বহুল কাঙ্ক্ষিত একটি প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম যথারীতি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে যারা ইতিপূর্বে কাজ করেছে, এদের মধ্যে বিশেষভাবে যারা ইসলামী ব্যাংকগুলোর সাথে বা ইসলামিক ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ওনারাই মূলত মাঠ পর্যায়ে ট্রেনিং, ওয়ার্কশপ, ওয়েবিনার ইত্যাদির আয়োজন করেছিল। কিন্তু বাংলাদেশে ইসলামী অর্থনীতি ব্যাপকভাবে চর্চা, ব্যাপকভাবে ইসলামী অর্থনীতি জানার যে আগ্রহ, সেটা তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি। এবং এই যে ইসলামী অর্থনীতি সম্পর্কে জানার যে ব্যাপক একটা আগ্রহ, এই আগ্রহ তৈরির যাত্রায় যেই ব্যক্তি এবং যেই প্রতিষ্ঠানের বড় একটা অবদান রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই ব্যক্তি এবং সেই প্রতিষ্ঠান নিয়ে আজকে আমরা কিছু কথা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যে মানুষটির কথা আজকে না বললেই নয়, বাংলাদেশের ওলামায়ে কেরাম দেশের ইসলামী যতগুলো অঙ্গন হতে পারে প্রত্যেকটা অঙ্গনেই অবদান রেখে চলছে। বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষের সার্বিক কার্যক্রমকে হালালমুখী করার জন্য উলামায়ে কেরামের উল্লেখযোগ্য অবদান হচ্ছে ইসলামী অর্থনীতির চর্চা এবং মানুষের মাঝে ইসলামী অর্থনীতির প্রতি, হালাল ফিন্যান্সের প্রতি আগ্রহ তৈরি করা, সেগুলো জানা, বাস্তব জীবনে এগুলোর প্রয়োগ নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে বাংলাদেশে ওলামায়ে কেরামের মাঝে, বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের মাঝে, স্কুল, কলেজ, ভার্সিটি এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে হালাল ফিন্যান্সের দাওয়াতের জন্য যিনি উদ্গ্রীব, যিনি ওনার পুরো জীবনটা ব্যয় করেছেন, সেই মানুষদের অন্যতম একজন হচ্ছেন আমাদের সম্মানিত শেখ মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাকাল্লাহ। তারুণ্যদীপ্ত, সম্ভাবনাময়, সাত্বিক ও প্রতিভাবান একজন আলেম, যিনি একাধারে হাফেজ, আলেম, মুফতি, লেখক, সুআলোচক ও সংগঠক। আমরা খুব কাছ থেকে দেখেছি যে ইসলামী অর্থনীতিকে, হালাল ফিন্যান্সকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ওনার অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় শায়েখের হাত ধরে গড়ে ওঠে আইএফএ কনসালটেন্সি। আইএফএ কনসালটেন্সি 2016-তে যাত্রা শুরু করে 2024-এর একদম সূচনাকালের এখনো পর্যন্ত গড় দৌড়ে এসে হাজারো ছাত্র, হাজারো মানুষ, হাজারো চাকরিজীবীকে হারাম থেকে হালালের পথে ফিরিয়ে আনতে পেরেছে। ইসলামী অর্থনীতির জাগরণে আইএফএ কনসালটেন্সি ব্যাপক ভূমিকা রেখেছে এবং রেখেই চলছে। আর এই আইএফএ কনসালটেন্সির পিছনে যিনি একদম কঠিনভাবে রজ্জু ধরে দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের আজকের আলোচক সম্মানিত শেখ মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাকাল্লাহ। কিছুদিন পূর্বে অক্টোবরের দিকে মোহতারাম শেখ 2 দিনের আন্তর্জাতিক ইসলামিক অর্থনৈতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমেরিকাতে সফর করেছিলেন এবং সেই সফরে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এবং কাতারে প্রায় 20-এর অধিক ইসলামী অর্থনীতি বিষয়ক সেশন নেওয়ার সুযোগ হয়েছে মোহতারামের। আমরা উস্তাদে মোহতারামের কাছে আবেদন করেছিলাম যে বাংলাদেশের একজন কওমি আলেম দেশ এবং দেশের বাইরে ইসলামী অর্থনীতি নিয়ে এত বড় পরিসরে কাজ করার সৌভাগ্য উস্তাদে মোহতারামের হয়েছে। তো উস্তাদের কাছে আমরা এই আমেরিকা সফরের ইসলামী অর্থনীতি এবং নানান বিষয়ে আমরা কিছু জানতে চেয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, যারা আমাদেরকে শুনছিলেন, আমি আবারও বলছি, মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাকাল্লাহ আমেরিকার সফরে ইসলামী অর্থনীতি নিয়ে যে বিভিন্ন সেশন করেছেন, সেগুলো সম্পর্কে নানান গল্প, নানান বিষয়, শিক্ষণীয় নানান কথা আজকে আপনাদের সামনে উস্তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আপনাদের জন্য সুযোগ রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার এবং উস্তাদের কাছে আমেরিকা সফরের
এবং এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে পশ্চিমা বিশ্বে হালাল ফিন্যান্সের অবস্থা কি, কেমন, কিভাবে চর্চা হচ্ছে, যারা প্রবাস যাওয়ার নিয়ত করেছেন তারা যাবেন কিনা ইত্যাদি নানান বিষয় আজকে আলোচনায় আসতে পারে। তো মোহতারামের কাছে আমি যাচ্ছি যে শেখ, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক ব্যস্ততা, দেশ বিদেশের বিভিন্ন ইসলামী ফিন্যান্সের কাজে এবং বিভিন্ন দায়িত্বে থাকার পরেও আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমাদের ছাত্রদের পক্ষ থেকে আপনার জন্য কৃতজ্ঞতা। মোহতারামের কাছে আজকের আলোচনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব। জি মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি আজকে এই আলোচনায়, এবং পরবর্তীতে যারা এই আলোচনা শুনবেন, সে অংশগ্রহণ করবেন, তাদের সকলকে সময় প্রদানের জন্য এবং আলোচনা শোনার জন্য কৃতজ্ঞতা রইল। এই আলোচনা আসলে কেন প্রয়োজন, এই উত্তরটি প্রথমে আমার সূচনা বক্তব্যে যদি এসে যায় আমার মনে হয় সুন্দর হয়। একটি সফর হওয়ার পরে সেই সফরকে উপলক্ষ করে আলোচনার প্রয়োজনীয়তা কতটুকু। মূলত এই বিষয়টি বেশ স্বীকৃত যে কোনো সফরের পরে যিনি সফর করেন তার কিছু উপলব্ধি, কিছু অভিজ্ঞতা, তার চিন্তা চেতনায় বিভিন্ন কিছুই সামনে আসে। এক একটা জায়গায় মানুষ নানাভাবে নানা উদ্দেশ্যে সফর করে। এক একজনের উদ্দেশ্য, এক একজনের লক্ষ্য, এক একজনের চিন্তা এক এক রকম হয়। তো সফর যেখানেই হোক, সফরের উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে ওই সফর, এবং বিশেষত যে সফরের পেছনে দ্বীন এবং ইসলামের দরদ নিহিত থাকে, সেই সকল সফরের অভিজ্ঞতা এবং সেই সকল সফরের পরবর্তী আলোচনা আসলে অনেক জন্যই সেখানে চিন্তা এবং খোরাক, নানা দিক থেকেই অনেক খোরাক সেখানে থাকে যিনি সফর করেছেন তার জন্য, এবং যারা এই সফর আলোচনা শুনবেন তাদের জন্য। এজন্যই আমরা দেখি যে আমাদের মনীষীগণ সফরের বৃত্তান্ত লিখে রাখতেন। কেন লিখতেন? অনেকের ধারণা যে সফরের বৃত্তান্ত বা সফরনামা এটি কেবল অন্যের জন্য। মূলত বিষয়টি এরকম নয়। সফরের আলোচনা লিখে রাখা, সফরের আলোচনা শোনা, এটা যেমন ব্যক্তির জন্য যেমন জরুরি যিনি সফর করেছেন, তেমনিভাবে যারা সফরের আলোচনা শুনবেন তাদের জন্য সেটি একইভাবে উপকার বলে প্রমাণিত হয়। তো সুতরাং আজকে আলোচনার মূল যে উপলব্ধিগুলো, মৌলিক যে উপলব্ধি এবং আমার যে অবজারভেশনগুলো আমি আলোচনা করব, সেটি প্রথমত আমার নিজের উপকারের জন্য। কারণ আমি যেসব বিষয় আমার উপলব্ধিতে এসেছে, আমার যেসব বিষয় আমার চিন্তা চেতনায় হিট করেছে, নাড়া দিয়েছে, আন্দোলন করেছে, সেগুলো আমারও উচিত এগুলো আমার ভিতরে বারবার সেগুলো নিয়ে আসা। তাহলে আমার নিজেরও এখানে ফায়দা নিহিত, আর যারা শুনবেন আশা করি ইনশাল্লাহ তাদেরও ফায়দা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনাটি আমাদের জন্য উপকারী করে দিন। শুকরিয়া। প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমাদের শাইখের কাছে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব শাইখের মাধ্যমে সেই বিষয়গুলোর উত্তর আপনাদের কাছে পৌঁছানোর। মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ দেশ এবং দেশের বাইরের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সির সম্মানিত ফাউন্ডিং ডিরেক্টর এবং বাংলাদেশের স্বনামধন্য খ্যাতনামা প্রতিষ্ঠান জামিয়া শারিয়া মালিবাগ ঢাকার তিনি ডেপুটি মুফতি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও
আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান আউফির তিনি ওয়ার্কিং গ্রুপ মেম্বার, বিভিন্ন বিভাগে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের বিভিন্ন ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে তিনি শরিয়া মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আজকে আমরা ইনশাল্লাহ মুহতারামের ইসলামী অর্থনীতি বিষয়ে ওনার যে জ্ঞান অগাধ জানা, সেখান থেকে আমরা ইনশাল্লাহ উপকৃত হতে পারবো সে আশাবাদ ব্যক্ত করছি। মুহতারামের কাছে প্রথমে যে কমন যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুদ হাফিজাহুল্লাহ বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে বেড়ে ওঠা একজন আলেম, যিনি জামিয়া শরিয়া মালিবাগ থেকে দাওরাহ হাদিস সম্পন্ন করেছেন। পাশাপাশি বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়াল ইসলামিয়া থেকে ফিকহের উপর, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর দীর্ঘ 5 বছর তিনি গবেষণা করেছেন। কিন্তু একটা প্রশ্ন স্বভাবতই জেগে ওঠে যে ইন্টারন্যাশনালি, বিশেষ করে আমেরিকাতে এমন একটি আন্তর্জাতিক কনফারেন্সে একজন কওমি আলেম হিসেবে কিভাবে উনি অ্যাকসেপ্টেড হলেন লেকচারার হিসেবে, এবং এই যে ইসলামী অর্থনীতি নিয়ে ওনার একদম আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার পিছনে যেই প্রেক্ষাপট, আমি যদি সংক্ষেপে বলি যে সেই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুদ হাফিজাকাল্লাহ আপনি কোন কোন প্রেক্ষাপট দিয়ে আপনাকে যেতে হয়েছে, যদি এই বিষয়টা একটু দর্শকদের জন্য বলতেন, এবং যারা দেখছে তারাও যদি এইভাবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চায় তাদের জন্য আসলে কোন কোন প্রেক্ষাপট দিয়ে অতিক্রম করতে হবে সেই বিষয়টা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। জি জি, আপনাকে ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি রেখেছেন যে আমার এই সফরের পেছনে আসলে কি ধরনের বিষয় উপাদান হিসেবে কাজ করেছিল। এর আগে বলতে চাই যে আসলে এই সফরের ইন্ট্রোডাকশনটা আসলে কি ছিল বা সফরটা কি বিষয় ছিল, এবং এরপরে আসবে যে এই সফরে আমার অংশগ্রহণের সুযোগ কিভাবে তৈরি হলো। মূলত এটি ছিল আন্তর্জাতিক কনফারেন্স ইসলামিক ফাইন্যান্সের উপর। নর্থ আমেরিকায় এই প্রথম তারা এই ইসলামিক ফাইন্যান্সের উপর আন্তর্জাতিক কনফারেন্স করেন, এবং এটি পেছনে যারা ছিলেন তারা হলেন আপনার নর্থ আমেরিকার কিটি সিটিতে অবস্থিত গাইডেন্স কলেজ। এই কলেজ মূলত সেখানে ইসলামী ফাইন্যান্সের উপর নানা তাদের কোর্স কারিকুলাম আছে, মাস্টার্স আছে। তো তারা প্রথম উদ্যোগ নেন নেসিফ নাম দিয়ে। তাদের এই প্রোগ্রামের নাম ছিল নেসিফ। নেসিফ মানে হলো নর্থ আমেরিকান কনফারেন্স অন ইসলামিক ফাইন্যান্স। তো এই দুদিন ব্যাপী এই কর্মশালা ছিল, কনফারেন্স ছিল দুদিন ব্যাপী, এবং সেই কর্মশালাতে আমি যা দেখলাম যে সেখানে 2 দিনে প্রায় আপনার 20 জনের মতো আন্তর্জাতিক বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্কলারগণ সেখানে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। গত মাসের অক্টোবরের 20-21 এই 2 দিন, 20-21 অক্টোবর 20-21 এই 2 দিন ছিল এই কনফারেন্সের সময়। এই কনফারেন্সে আমার যুক্ত হওয়ার বাহ্যিক কোনো কারণ ছিল না, এবং সেখানে যুক্ত হওয়ার মতো স্বাভাবিক যে যোগ্যতা থাকা দরকার সেটিও আমার থাকার কথা না, যেহেতু কওমি মাদ্রাসায় আমার পড়াশোনা। এই জায়গা থেকে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যুক্ত হওয়ার সুযোগ যেভাবে অন্যান্য এডুকেশনাল প্ল্যাটফর্মে অবারিত আছে, সুযোগ উন্মুক্ত আছে, আমাদের এখানে সুযোগ সেভাবে উন্মুক্ত নয়। প্রথমত বলতেই হয় যে পেছনে রাব্বুল আলামিনের অশেষ তৌফিক এবং রাহমাত ছিল নিঃসন্দেহে। মূলত তার তৌফিক এবং রাহমাত শামেলে হাল না হলে, সঙ্গ না দিলে এটি সম্ভব হতো না, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আমার এই উপলব্ধির কথা আমার বিভিন্ন ছাত্রদেরকেও বলেছি, আমার বন্ধুদেরকেও বলেছি যে এই সফরের শুরু শেষ পুরোটাই আমার কাছে মনে হয়েছে রাব্বুল আলামিনের বিশেষ রহমতের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। বাহ্যিকভাবে অনেক বাধা ছিল, যেটি আসলে সাধারণ হিসাব নিকেশে এই বাধা উত্তরণ করার কোনো সুযোগ ছিল না। তারপরও রাব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে এই সকল বাধা পেরিয়ে কনফারেন্সে অংশগ্রহণ এবং সবশেষে ফিরে আসার তৌফিক দিয়েছেন।
খুব সহজে যদি আমি একটি বিষয় বলি যে আমেরিকার ভিসা পাওয়া একটি বড় জটিল ব্যাপার। সেখানে অল্প সময়ের মধ্যে ভিসা পাওয়া, এরপর তার অনেক ধাপ, এই সকল ধাপ সম্পন্ন করা, সত্যি এটি রব্বুল আলামিনের অনেক বড় রহমত ছিল আমার প্রতি। এখানে আরেকটি প্রসঙ্গ বলে রাখা দরকার যে আমেরিকা একটি মুসলিম কান্ট্রি, সেখানে যাওয়া আসলে কারো মানে ওখানে ওই দেশে যাওয়ার জন্য ভিতর থেকে আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা রাখা, সেগুলো কোনোটি আমার মধ্যে ছিল না। কেবলই এই সফরের উদ্দেশ্য ছিল যে ইসলামী ফাইন্যান্সে কিছু অবদান যদি রাখার সুযোগ হয় এবং সেখানে যে মুসলিম কমিউনিটি আছে তাদের জন্য যদি কিছু করার সুযোগ হয়, সেই উদ্দেশ্যে সেখানে আমার যাওয়ার আগ্রহ তৈরি হয়। এই কনফারেন্সে যুক্ত হওয়ার পেছনে তাদের যে নীতিমালা ছিল, আমার মনে হয় এটি আলোচনা করা দরকার। তাহলে আমাদের যারা আজকে এই লাইভ প্রোগ্রাম, যারা আমাদের বিভিন্ন মাদ্রাসার যারা তালিবুল ইলম ভাইয়েরা আছেন, তরুণ আলেমরা আছেন, তারা যদি আজকে আলোচনা শুনেন, আশা করি এখান থেকে তারা বেশ কিছু খোরাক তারা পাবেন। মূল বিষয়টি হলো যে তারা এই কনফারেন্সের আয়োজক ছিলেন, তারা মূলত বিশ্বব্যাপী প্রথমে তারা পেপার কল দেন। পেপার কল দেন মানে হলো আপনি ইসলাম ফাইন্যান্সের কোনো একটা টপিকে আপনার একটা রিসার্চ আছে যেটা এখনো আনপাবলিশড, আপনি এই ধরনের কোনো একটা রিসার্চ সেটি আপনি পেশ করবেন তাদের কাছে এবং নিঃসন্দেহে সেটি ইংরেজি ভাষায় লিখিত হতে হবে এবং সেই রিসার্চ তারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে তারা সেখানে ওই রিসার্চ পেপারের উপর একটা প্রেজেন্টেশন দেয়া এজ এ স্পিকার আপনাকে তারা ইনভাইট করবে এবং আপনি সেখানে অন্যান্য স্কলারদের সাথে বসে আপনি আপনার পেপারের উপর প্রেজেন্টেশন প্রদান করতে পারবেন। তো এই ছিল মূলত তাদের আপনার নিয়ম এবং তাদের এই নিয়মেই মূলত নানা দেশ থেকে তারা বিভিন্ন ধরনের ইসলাম ফাইন্যান্সের বিভিন্ন স্কলারদেরকে তারা অ্যাকসেপ্ট করেন। তো আমার কাছে যখন এই সংবাদটি আসে, আমার অত্যন্ত প্রিয় একজন প্রফেসর কবির হাসান স্যার, উনি প্রথম আমাকে বিষয়টি আমাকে বলেন যে তুমি একটা সুযোগ আছে, তুমি একটা পেপার সাবমিট করো। সময় ছিল তখন হাতে খুব কম, আর আমি যেহেতু সবসময় রিসার্চের সাথে লেগে থাকি, আমার মূল ব্যক্তি জীবনে আমার কাজের সবচেয়ে বড় অংশ বের হয় মূলত ইসলাম ফাইন্যান্সে বিভিন্ন পড়াশোনা, ফিকহুল মুআমালাতে বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং রিসার্চ, এবং আরেকটি অংশ বের হয় আমার শিক্ষকতা, ইসলামিক মানে ফিকহুল মুআমালাতে বিভিন্ন বিষয়ে দর্স তাদরিব, সেটা অনলাইন অফলাইন, আমাদের মাদ্রাসা বলেন, জেনারেল ভাইরা বলেন, ব্যাংকার ভাই বলেন, বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জায়গায় ফিকহুল মুআমালাতের উপর ট্রেনিং বা তাদরিব বা দর্স প্রদান করা। আর তৃতীয় সবচেয়ে বেশি সময় ব্যয় হয় বিভিন্ন কনসালটেন্সি বিষয়ে বা বিভিন্ন মাসআলা বলা, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া। তাহলে আমার এই তিনটা কাজের একটা বড় কাজ আমার রিসার্চ। এবং রিসার্চ বলতে আমরা সাধারণত যেটা বুঝি মাদ্রাসা অঙ্গন থেকে, আমরা সাধারণত এই বিষয়টাকে বলি তাহকিক। তো তাহকিকের আবার বিভিন্ন স্তর আছে। তাহকিকের জন্য এখনকার সময় তাহকিক বা রিসার্চ বা বাহাস যদি আমরা বলি, আসলে রিসার্চের এখনকার আরবি প্রতিশব্দ হলো বাহাস। তো একটা বাহাসকে সুন্দরভাবে উপস্থাপন করার যে পদ্ধতি আছে এখনকার সময়, যে আধুনিক পদ্ধতি আছে যেটিকে বলা হয় আপনার মানহাজিয়াতুল বাহাস বা রিসার্চ মেথোডোলজি, এই বিষয়টি আমাদের পড়াশোনায় নেই। আমাদের পড়াশোনা বলতে আমাদের যে মাদ্রাসা অঙ্গন, সেখানে আসলে ওইভাবে পড়াশোনা সুযোগ নেই বা পড়াশোনা ব্যবস্থা নেই। মূলত এখনকার সময় আপনি আপনার রিসার্চ, আপনার বাহাসকে যদি আপনি পেশ করতে চান, তাহলে আপনাকে মানহাজিয়াতুল বাহাস বা রিসার্চ মেথোডোলজি আপনাকে শিখতে হয়। ইসলামিক বিভিন্ন ইউনিভার্সিটি বা জেনারেল ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে, জামিয়াগুলোতে, আপনি সৌদি বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, বাহরাইন, যে কোনো ইসলামী ইউনিভার্সিটি বলেন, সব জায়গাতে যেখানে আপনার মাস্টার্স প্রোগ্রাম আছে সেখানে আপনার বাহাসের উপর, মানহাজিয়াতুল বাহাসের উপর আলাদা পড়াশোনার ব্যবস্থা আছে। তবে সেটি আমাদের আমরা যারা ট্রেডিশনাল মাদ্রাসায় পড়াশোনা করি সেখানে কিন্তু এই সুযোগ নেই। তাহলে এখানে কিন্তু একটা বড় সুযোগ আমাদের হাতছাড়া, যে আমাদের যারা আমরা মাদ্রাসায় আছি, আমাদের কিন্তু প্রচুর বহাস আমরা করি, তাহকিক করি,
কিন্তু ওইটাকে প্রেজেন্ট করার যে আধুনিক পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমাদের না জানার কারণে আমরা অনেক কিছু আসলে পেশ করতে পারি না। তো এই বিষয়টা আমাদের আসলে নিজ উদ্যোগেই শিখে নিতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি বিভিন্ন দাওয়াল ইফতার যারা আছেন তারা যদি উদ্যোগ নেন, ছাত্রদেরকে যদি এই বিষয়টা আলাদা করে শিখিয়ে দেওয়া হয়, তাহলে এটি তাদের জন্য অনেক বড় একটি অপরচুনিটি। আমি প্রসঙ্গত শেয়ার করতে চাই যে আজকের সময়ে ইসলামিক ফাইন্যান্সে আপনার অবদান কিভাবে মূল্যায়িত হয়। আপনি ইসলামিক ফাইন্যান্স বাদ দেন, আপনি ধরুন আপনি আপনি মানে আপনি আপনাকে আপনাকে বলতে একজন আলেমকে কিভাবে আসলে এখনকার সময় মূল্যায়ন করা হয়, বা মানুষ রিকগনাইজ করে কিভাবে, অ্যাকাউন্টিং করে কিভাবে, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এই অ্যাকাউন্টিং এর, একাডেমিক ফিল্ডে অ্যাকাউন্টিং এর এবং রিকগনাইজেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশিও ইম্প্যাক্ট। সোশিও ইম্প্যাক্ট বিবেচনা করা হয় যে আসলে আমি যে জনাব ফুলান, জনাব অমুককে আমি রিকগনাইজ করব, তাকে আমি অ্যাকাউন্ট করব, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, তা আসলে কেন? এই কেন প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত চিন্তা করি যে উনি আমার উস্তাদ, আমি তাকে রিকগনাইজ করব, বাট এটা একটা আবেগের জায়গা। কিন্তু বাস্তবতা হলো যে তার সোশিও ইম্প্যাক্ট দেখতে হয়, সামাজিক প্রভাব দেখতে হয়, যে তার পার্সোনালিটির মাধ্যমে সোশিও ইম্প্যাক্ট কি হয়েছে। এই সোশিও ইম্প্যাক্টকে অ্যাকাউন্টিং করা একটা গুরুত্বপূর্ণ, যারা আমরা মাদ্রাসায় আছি, আমরা যারা একাডেমিশিয়ান, একটা গুরুত্বপূর্ণ দিক হলো আপনার রিসার্চ পেপার তৈরি করা, এর কোনো বিকল্প নেই এটা। এবং আরেকটা হলো আপনার বিভিন্ন আপনার সেমিনার, বিভিন্ন বক্তব্য প্রদান করা, বিভিন্ন সেশনে আপনি অ্যাটেন্ড করবেন, এবং আপনি সামাজিক বিভিন্নভাবে আপনি আপনার ইম্প্যাক্ট আপনি তৈরি করবেন। এই সব কিছু মিলে এর মধ্যে একটা হলো আপনার রিসার্চ। তো রিসার্চের মেথডটা আমাদের জানা থাকা খুব জরুরি। আলহামদুলিল্লাহ আমি বিষয়টি যখন বুঝতে পেরেছি আজ থেকে আরো 8-9 বছর আগে, তখনই আমি মূলত এই রিসার্চ মেথডটা শেখার চেষ্টা করি। এবং এর পেছনে অনেক গল্প আছে, যেহেতু আমরা ব্যক্তিগত উদ্যোগে বিষয়গুলো শিখতে হয়েছে, এই জন্য অনেক কষ্ট এবং এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষার গল্প আছে। এগুলো আজকে বলতে গেলে অনেক দীর্ঘ রাত হয়ে যাবে, এগুলোর পেছনে যে কত গল্প আছে এগুলো শেখার পেছনে। এবং এরপরে আমি একটা পর্যায়ে আমি এই বিষয়গুলো একজন প্রফেশনাল রিসার্চার যিনি আছেন, অনলাইনে বেশ পরিচিত মুখ, ডক্টর সরোয়ার ভাই, ওনাদের রিসার্চ মেথডের উপর তাদের ভালো কোর্স আছে, সেখান থেকেও আমি রিসার্চ নিয়ে আরো আমার পড়াশোনাটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করি। যদিও এর আগেই আমার রিসার্চ পাবলিশ ছিল, ইন্টারন্যাশনাল জার্নালে আমার রিসার্চ পেপার ছিল। তো যাই হোক, তো রিসার্চ পেপারে রিসার্চ মেথডটা জানার সুযোগ যেহেতু আমার আগে থেকে ছিল, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি যেটি করেছি যে তারা তো কোনো টপিক বলে দেয়নি, তারা বলেছে তোমার একটা এমন টপিক হতে হবে যে টপিকটা আসলে কোন একটা জায়গাকে হাইলাইট করবে। আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়্যিবা তওয়িলা নসিব করুন, হযরত আমাদেরকে বলতেন যে তোমার যে তাহকিকের ওয়াজহে জাওয়াজ কি, ওয়াজহে জাওয়াজ এই শব্দটা হুজুরের মুখ থেকে আমি বারবার শুনেছি। অর্থাৎ তোমার এই কাজের যৌক্তিকতা কি, রেশনালিটি কি, ওইটাকেই ওরা যারা রিসার্চ ফিল্ডে ওটাকে বলে যে তোমার রিসার্চের আউটপুট কি, এর ইম্প্যাক্টটা কি হবে। এমন কিছু আউটপুট হতে হবে, এমন কিছু ইম্প্যাক্ট হতে হবে যেটা আসলে আপনার কোন একটা দিককে আপনি রিচ করতে পেরেছেন, কোন একটা দিক আপনি সমাধান করতে পেরেছেন, কোন একটা ইনোভেশন লাগবে। আমি যদি আরেকটু সহজ করে বলি, তো সেই ইনোভেশনটা কি। তো আমি চিন্তা করলাম যে আমার তো অনেকগুলো রিসার্চ করা আছে, বাট একটা রিসার্চ আমি এরকম সম্প্রতি আমার অর্ধেক করা ছিল, যেখানে আমি একটা ইনোভেশন নিয়ে আসার চেষ্টা করেছি। সেটি হলো আমাদের শেয়ার মার্কেটে দেখবেন যে একটা শেয়ার আছে, শেয়ার তো অনেক প্রকার আছে, একটা শেয়ার আছে আপনার প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ার মানে হলো সাহমুল মুমতাজ, অগ্রাধিকার প্রাপ্ত শেয়ার বাংলায় বলা যায়। তো এই শেয়ারের সারিয়া ফ্রেমওয়ার্কিং নিয়ে অনেক আলোচনা পুরনো, বিভিন্ন আপনার সারিয়া সিদ্ধান্ত আছে বিভিন্ন ফোরাম থেকে, ফিক ফোরাম থেকে, যে এটি জায়েজ নয়। কিন্তু সম্প্রতি মালয়েশিয়ার একটি ফোরাম থেকে বলা হয়েছে, ফিক ফোরাম থেকে, সারিয়া বোর্ড থেকে, যে এটি জায়েজ হতে পারে এবং সেই জায়েজের পক্ষে তারা কিছু কিছু সারিয়া ক্লাসিফিকেশন, সারিয়া অভিযোজন তারা দাঁড় করিয়েছেন, যেটাকে আমরা বলি আত্মাকিফুস শারিঈ।
সেই 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 গবেষণাটি আমার হাতে আসে এবং আমার কাছে মনে হয়েছে যে এর উপর আরো কাজ করার সুযোগ আছে। তো আমি তখন যে কাজটি করেছি যে ওই তাদের সেই গবেষণাটা থেকে আরো বেটার কি সমাধান হতে পারে, আরো বেটার সলিউশন কি হতে পারে, আমি মূলত ওই ডাইমেনশনটা নিয়ে আসার চেষ্টা করেছি আমার রিসার্চ পেপারে। এবং সেটি ছিল একটি নিউ ডাইমেনশন, একটা নিউ ইনোভেশন ছিল, যে একটা বেটার, আরো কিছু বেটার সলিউশন আমি চিন্তা করার চেষ্টা করেছি এবং কিছু ডায়াগ্রাম সেট করেছি যে এইভাবেও এটাকে সমাধান করা যেতে পারে। আলহামদুলিল্লাহ ওইটা দেওয়ার পরে ওইটা তারা অ্যাকসেপ্ট করেন এবং সেখানে অ্যাকসেপ্ট করার পরে সেটি আমাকে প্যানেলি ইনভাইটেশন আমাকে দেওয়া হয় সেখানে যাওয়ার এবং বক্তব্য দেওয়া। তো মূলত এই ছিল পেছনের গল্পটা। আমি যদি পেছনের গল্পটাকে সামারি করি তাহলে আমার যারা ছাত্র আছেন, যারা তালিবুল ইলম ভাইয়ারা আছেন, তাদের জন্য আমি বলবো যে মূলত একটা মেসেজ এখানে আছে, সেটি হলো যে সুযোগ আসলে কখন আসবে সেটা কিন্তু আপনাকে আগে বলে আসবে না কোনো কিছু। বাকি আপনি আমি যেটা করতে পারি সেটি হলো যে আমার আপনার যে যে সাধ্যটুকু আছে, যে সামর্থ্যটুকু আছে, যে সময়টুকু আছে, আমার সেই সামর্থ্য, সাধ্য এবং সময় এগুলোকে খুব প্রপারলি ইউজ করতে হবে। ইউজ করে আমার আমার এই নিত্য নতুন আমার যে স্কিল গুলো আছে, আমার যে মাহারা গুলো আছে, সেই সফট স্কিল গুলো আমাকে ডেভেলপ করতে হবে আমার মধ্য দিয়ে। যখন আমি আস্তে আস্তে ডেভেলপ করব তখন আমি দেখবো যে কোনো না কোনো এক সময় একটা ইম্প্যাক্ট আমি পাবো, একে কাজে লাগানো একটা সুযোগ আমি পাবো। আমরা সাধারণত চিন্তা করি এরকম যে উস্তাদ আপনার কাছে কল এসেছে, আমাদের কাছে তো এই ধরনের কল আসবে না, অথবা আমার তো রিসার্চ মেথড জানার দরকার নেই। কিন্তু ধারণাটা ভুল এই জন্য যে আপনাকে বলে কয়ে আসবে না। আমাদের উস্তাদ মুহতারাম মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মারকাজুদ্দাওয়া আল ইসলামিয়ার প্রধান মুফতি এবং রইস হযরত আমাকে খুব কাছে ডেকে একদিন একটি কথা বলেছিলেন যে আব্দুল্লাহ, আমাকে হুজুর আব্দুল্লাহ বলে ডাকতেন, এখনো এইভাবেই ডাকেন, যে দেখো তুমি আজকে কি বিষয়ে আজকে তুমি এই চিন্তা করবে না যে আমাকে এই বিষয়ে যেহেতু জিজ্ঞেস করা হয় নাই সুতরাং আমার আজকে এই বিষয়ে জানার প্রয়োজন নেই, এবং তুমি এইভাবে চিন্তা করবে যে এই নতুন বিষয়টি আমাকে জানতে হবে এই জন্য যে আগামীকাল আমাকে জিজ্ঞেস করা যেতে পারে, করা হতে পারে, ওই নিয়ে তুমি আজকে জেনে নাও। তো সেই হযরতের সেই কথার সাথে মিলিয়ে যদি আমি বলি যে আমাদের যারা ছাত্ররা আছেন, যারা তরুণ আলেমরা আছেন, আমরা চেষ্টা করবো যে আমাদের সময়টাকে কাজে লাগিয়ে সফট স্কিলটাকে ডেভেলপ করা। সেটা রিসার্চ হতে পারে, আমার যদি ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন থাকে, আরবিক বলেন, ইংলিশ বলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি কোনো লিমিটেশন থাকে সেটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, আমার যদি কমিউনিকেশন স্কিল দরকার হয় সেটাকে কিভাবে আমি ডেভেলপ করতে পারি, আমার যদি প্রেজেন্টেশন স্কিলের প্রয়োজন হয় সেটা কিভাবে আমি ডেভেলপ করতে পারি, আমার লেখনী স্কিল কিভাবে আমি ডেভেলপ করতে পারি, এই নানা স্কিলগুলো আমাদেরকে প্রতিনিয়ত অর্জন করতে হবে। এটা দুনিয়ার কোনো ইউনিভার্সিটি, কোনো জামিয়া, কোনো মাদ্রাসা আপনাকে সবকিছু দিয়ে দিবে না। আমাদেরকে আমাদের প্রয়োজনে উম্মাহের সাথে, দিনের সাথে স্কিলগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে ইনশাল্লাহ এটি যে কোনো সময় আপনার জন্য একটা নানা ধরনের গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ। জি জি, শুক্রিয়া। খুবই তন্ময় হয়ে শুনছিলাম মোহতারাম আব্দুল মাসুম হাফিজাকাল্লাহ আপনার বক্তব্য, এবং আমাদের দর্শক বৃন্দ শুনছিলেন আপনার কথা, যে কিভাবে একজন মানুষ বেড়ে ওঠে এবং দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার যে প্রেক্ষাপটগুলো, এই ধাপগুলো কিভাবে নিজেকে সমৃদ্ধ করে এগোতে হয়, সেই গল্প, সেই চমৎকার সেই পিছনের আশা জায়গা নিয়ে আমাদের জন্য পথ নির্দেশক সেই কথাগুলো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, ওস্তাদে মোহতারামকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে একজন কওমি পড়ুয়া আলেম নিজের বিভিন্ন স্কিলকে কিভাবে ডেভেলপ করেছেন, কিভাবে রাতকে দিন বানিয়েছেন। আমার কাছ থেকে দেখেছি উস্তাদ যখন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আত্মস্থ করার জন্য চেষ্টা করছিলেন, কতটা পরিশ্রম করেছেন একজন কওমি পড়ুয়া, একজন ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। এবং শুধু মানে আমরা কিছুদিন পূর্বে দেখেছি উস্তাদ ডক্টর সারোয়ার স্যারের অধীনে রিসার্চ মেথড নিয়ে কাজ করেছেন। তো উস্তাদে মোহতারামের কাছ থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে প্রতিটি ছোট ছোট সুযোগকে উস্তাদ কাজে লাগিয়েছেন, যদ্দরুন আল্লাহ তাআলা উস্তাদের কাছ থেকে দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অঙ্গনে আল্লাহ তাআলা কাজ নেওয়া সহজ করে দিয়েছেন। তো মোহতারামের কাছে আমাদের পরবর্তী যে জানার বিষয়টা, যে আমেরিকাতে আপনি গিয়েছেন ইসলামিক ফিন্যান্সের কাজ সেশন নেওয়ার জন্য এবং হালাল ফিন্যান্স বিষয়ে বিভিন্ন সেশন নিয়েছেন। আমেরিকার মানুষজন যারা মুসলিম কমিউনিটি আছে, তারা হালাল ফিন্যান্সের ব্যাপারে কতটুকু সচেতন, তারা
এই বিষয়টা কিভাবে গ্রহণ করে, বা ওই জায়গায় হালাল ফিনান্স নিয়ে চলা এবং জীবন ধারণ করা, জীবনযাপন করা কতটা সহজ, আসলেই সহজ কিনা। এবং এই যে প্রোগ্রামে আপনি গিয়েছিলেন, এই ধরনের প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য কিছুটা আপনি বলে দিয়েছেন। তারপরেও আমরা এই ধরনের প্রোগ্রাম তো ওখানে আরো হচ্ছে, এর দ্বারা হালাল ফিনান্সের পথ কতটুকু সুগম হচ্ছে আমেরিকাতে, আপনার অভিজ্ঞতা এক্ষেত্রে কি বলে? জি মোহতারাম। জি, আপনার এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ধন্যবাদ। আমি যদিও একটি কনফারেন্সে অংশগ্রহণের জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানে আমাদের কিছু ভাই ছিলেন, আমার কিছু ছাত্র, এর মধ্যে অন্যতম মুফতি মুআজ, আমাদের মালিবাগ দারুল ইফতায় পড়াশোনা করেছেন, এবং আরো কিছু কওমি আলেমরা সেখানে ছিলেন। তারা তখন উদ্যোগ নেন যে আমরা এই সফরকে কেন্দ্র করে আমরা মূলত এই আমেরিকাতে আমরা যতদূর পারি আমরা ওই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা হালাল ফাইন্যান্স বা হালাল কনসেপ্টের উপর আমরা বিভিন্ন সেশনের আয়োজন করবো বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়। তো ভাইদের উদ্যোগ ছিল খুবই সুন্দর, এবং তাদের উদ্যোগে আমার যেটি হয়েছে যে যদিও আমি একটি কনফারেন্সকে লক্ষ্য করে যাওয়া, কিন্তু এর আগে পরে আমাকে প্রায় 10-এর অধিক নানা সেশন করতে হয়েছিল বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন সিটিতে, বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ড্যালাস, অস্টিন, তারপরে আরো বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, শুধু এই উদ্দেশ্যে যে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় আমরা সেখানে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমরা কথা বলেছি। নিউ ইয়র্ক দারুল নিউ ইয়র্ক, যেটি আমেরিকার প্রাচীন কওমি মাদ্রাসা, বেশ বড় মাদ্রাসা, সেখানে আমি যখন সেখানকার ওলামায়ে কেরাম শুনতে পেরেছেন আমি এসেছি, তারা আলহামদুলিল্লাহ তারা অফিসিয়ালি, আমি চেয়েছিলাম এমনি ভিজিট করব, তারা বললেন না আপনি এমনি আসবেন না, আমরা আপনাকে অফিসিয়ালি ইনভাইট করে আনুষ্ঠানিকভাবে আমরা দাওয়াত দিয়ে আমরা আপনাকে নিয়ে আসব। তারপর তারা তাই করেন, আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়ে তারা সেখানে আমাকে নিয়ে যান, এবং সেখানে দারুল হাদিস, ইফতা, তালেব ইলম ভাইয়েরা ছিলেন, মেশকাত জামাতের তালেব ইলম ভাইয়েরা ছিলেন, সবাইকে একত্রিত করে আমি প্রায় 2টি সেশন সেখানে আমি নেই, ইসলামী ফাইন্যান্সের বিষয় কেন আমাদের জানা দরকার, এবং আমাদের কেন এই বিষয়ে আমাদের আলেম তৈরি হওয়া দরকার। আমি এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো যে আমি সেখানে শুধু একটি সেমিনারে যুক্ত বা একটি কনফারেন্সে যুক্ত হয়েছি এরকম না, আমার সেখানে সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ বিভিন্ন কমিউনিটি লেভেলে যুক্ত হওয়ার। আমি যেমন মিশেছি সেখানকার উলামাদের সাথে, আমার মেশার সুযোগ হয়েছে সেখানকার বিভিন্ন ইমামদের সাথে এবং বিভিন্ন বিজনেসম্যানদের সাথে। একটা সেশন আমার এরকম হয়েছিল নিউ ইয়র্কে, যেখানে কেবলই পেশাজীবীরা ছিলেন, বিভিন্ন পেশার মানুষরা সেখানে একত্রিত হয়েছিলেন। তারা জানতে চেয়েছিলেন যে আসলে হালাল ফাইন্যান্স নিয়ে আমরা কিভাবে আমেরিকায় থাকতে পারি। তাহলে ইস্যুটা সহজ নয়, কারণ ইস্যুটা এরকম ছিল যে আমেরিকায় যারা মুসলিমরা আছেন তারা কিভাবে হালালের সাথে থাকতে পারবেন, হালাল ফাইন্যান্সের সাথে তাদের লেনদেন, আর্থিক বিষয় কিভাবে হালাল হবে, এটি কিভাবে নিশ্চিত করা যায় আমেরিকার জমিতে মুসলিমদের জন্য। আমি তো আমেরিকায় আগে কখনো যাইনি, থাকার সুযোগ হয় নাই, তাহলে আমার জন্য এই প্রশ্নগুলো কঠিন ছিল, যে কারণে আমি আগে থেকেই আমেরিকায় আসলে মুসলিমদের জীবন পরিচালনা করতে যে হালাল ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে তাদের চ্যালেঞ্জগুলো কি কি, সেই বিষয়টি আমি তখন জানার এবং পড়াশোনার চেষ্টা করি, এবং সেটি পড়াশোনা করি, এবং সেখানে যাওয়ার পর স্থানীয় আমার যারা ছাত্ররা ছিল, আলেমরা ছিল, ওদের সাথে আমি বসি, কথা বলি, এবং কথা বলে আমি সমস্যাটা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে সমস্যাটা কি, শরিয়া সমস্যাগুলো কি, যে সমস্যাগুলোর কারণে তারা সেখানে হালালভাবে চলতে সমস্যা হচ্ছে, এবং সেটার কিছু সলিউশন আমরা তখন ফ্রেমওয়ার্কিং করি। মোটা দাগে যদি আমি বলি যে আমেরিকায় মুসলিমদের, এটি প্রায় সবাই জানেন যে সেখানে মুসলিমদের হার খুবই নগণ্য, 1-2% হবে কিনা সন্দেহ, খুবই নগণ্য, এটা একটা বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হলো সেখানে আমেরিকান যে স্টেট ল আছে, কান্ট্রি ল আছে, সেগুলো অবভিয়াসলি সেই ল বা রেগুলেশন সেগুলো কোনোটাই ইসলামকে সামনে রেখে তৈরি হয়নি। সুতরাং তাদের সেই সব রেগুলেশন, ল, এগুলো অনেক কিছুই
হালাল ফাইন্যান্স বাস্তবায়নের জন্য নানা ধরনের বাধা অটোমেটিকলি তৈরি হয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই, যেমনটি আমাদের দেশেও নানা ক্ষেত্রে আছে। আর তৃতীয় আরেকটি বাস্তবতা যেটি আমি দেখেছি সেখানে, সেটা হলো যে ইসলামিক ফাইন্যান্স তো একটি ভাইটাল টপিক, এবং এটি এটি আপনার যদি চর্চা না হয়, শেখার সুযোগ না হয়, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো দাঁড়াবে সেটির সারিয়া সলিউশন বের করা সহজ না। আমেরিকাতে যেটা দেখার সুযোগ হয়েছে, আমি যেমনটি বললাম একটু আগে, যে নানা কমিউনিটির সাথে আমার মেশার সুযোগ হয়েছে, উলামাদের যারা আছেন তাদের মাঝে অন্যান্য বিষয়ে তারা বেশ মাশাআল্লাহ অনেক কাজ করে যাচ্ছেন। আমি সেখানে দেখেছি যে উলামায়ে কেরাম তারা মসজিদ মক্তব করেছেন, মাশাআল্লাহ এটি অনেক বড় একটি কাজ। সেখানকার জেনারেশন সেভ করা, মুসলিম জেনারেশনগুলোকে সেভ করা, এর জন্য মক্তবের কোনো বিকল্প নেই। প্রসঙ্গত ওখানকার মক্তব আমাদের বাংলাদেশের মক্তব কিন্তু এক না। আমাদের বাংলাদেশের মক্তবটা খুবই অবহেলিত হয়, কিন্তু ওখানে মক্তবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই মক্তবগুলি মূলত এক একটা জেনারেশন সেভ করার জন্য অনেক বড় একটা দুর্গ। তো ওখানে যারা মক্তবের সাথে যেসব আলেমরা যুক্ত আছেন, আমার কাছে মনে হয়েছে তারা মূলত ইন জেনারেল বাংলাদেশে তারা দারুল হাদিসের মাদ্রাসার সাথে তারা যুক্ত আছেন। মানে আমি যদি মানে আবেগের বিবেচনায় যদি আমি বিষয়টাকে বিশ্লেষণ করি, মক্তব মানে ছোট জিনিস না, ওখানে মক্তবের সাথে জড়িত হওয়া মানে অনেক বড় কাজ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এত বড় কাজ সেখানে আঞ্জাম দিচ্ছেন। তবে এই মক্তবগুলো হওয়ার কারণে অনেক মুসলিম বাচ্চারা তারা ইলমের এবং ইসলামের যে ইমানের যে মৌলিক খোরাক সেটা তারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে যেটা আমি বললাম যে ওখানে মুসলিম কমিউনিটি যারা আছেন তারা কিভাবে হালাল মুআমালার সাথে থাকবেন, এর জন্য যে পড়াশোনাটা দরকার এবং এর জন্য যে অ্যাওয়ারনেসটা দরকার তরুণ আলেমদের বা ওখানকার যারা উলামায়ে কেরাম আছেন, সেটা কম্পারেটিভলি একটু কম উপলব্ধি হয়েছে। হ্যাঁ, সেখানে আরেকটি বিষয় আমি পজিটিভলি দেখেছি, সেটি হলো হালাল ফুড নিয়ে ওখানকার আলেমরা বেশ সচেতন মনে হয়েছে আমার কাছে। হালাল ফুড নিয়ে তারা যেহেতু আমেরিকাতে যারা ইউরোপ কান্ট্রিগুলোতে যাদের যাওয়ার সুযোগ হয়েছে, হালাল ফুডের অনেক বড় ক্রাইসিস। আমার এরকমও হয়েছে যে আমরা একবার দুপুরবেলা খাবো কোথায়, আমরা ছিলাম ট্রাভেলে ছিলাম আমরা, তো সেই খাওয়ার জন্য এই পরিমাণ সফর করতে হয়েছে আমাদেরকে। আমি হিসাব করে দেখলাম যে ঢাকা থেকে কুমিল্লা, মানে দুপুরে খাবো এর জন্য আমাদেরকে যেতে হয়েছে, উদাহরণস্বরূপ ঢাকা থেকে কুমিল্লা যেতে হলো, মানে এই পরিমাণ দূরত্ব আমাদেরকে গাড়ি ড্রাইভ করতে হয়েছে হালাল হালাল ফুডের জন্য। তো বিষয়টা হলো যে এই বিষয়ে তাদের কাজ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মানুষের অর্থনৈতিক লেনদেনগুলো হালালভাবে করবে। অর্থনৈতিক লেনদেন বলতে তো আমরা তিনটা শ্রেণীকে বুঝি। একটা হলো একজন চাকরিজীবী, হয় আপনি চাকরিজীবী হবেন, অথবা আপনি ব্যবসায়ী হবেন, অথবা আপনি ইনভেস্টর হবেন। এই যে তিন ক্যাটাগরিতে আমি কিভাবে ওখানে ইসলামের সাথে অ্যালাইন থেকে, হালালের সাথে অ্যালাইন থেকে আমি কিভাবে ওখানে আমি থাকবো, এই যে একটা চিন্তা এবং এটা নিয়ে পড়াশোনা করা, কারণ এটা পড়াশোনা ছাড়া আমি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো না এবং সলিউশন তো দেওয়া সম্ভব হবে না। তো প্রবলেম আইডেন্টিফাই করা, সলিউশনটা সোফার একটা সলিউশন নিয়ে আসা, এর জন্য আমাদের পড়াশোনা থাকা দরকার এবং চর্চা থাকা দরকার। এই চর্চা এবং পড়াশোনাটা আমার কাছে মনে হয়েছে সেখানে যারা তরুণ আলেমরা আছেন এটা একটু কম। তো এটা যদি ওনারা সেটা করতে পারেন, তাহলে একটা বড় সুযোগ সেখানে মুসলিম কমিউনিটিতে হালালকে ছড়িয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমরা সেখানে কথা বলেছি এবং সেখানে কিছু উদ্যোগ আমরা নিয়েছি, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো আমরা অগ্রসর হব। একটা বিষয় না বললেই নয়, প্রবলেমটা আসলে কি সেখানে, ওখানে আসলে আমি যে বারবার বলছি যে হালালের সাথে থাকার একটা ফিকির করা দরকার। তো সমস্যাগুলো কি ওখানে, মূলত হালাল ফাইন্যান্সের সাথে থাকার জন্য কয়েক ধরনের চ্যালেঞ্জ আছে ওখানে মুসলিমদের জন্য। একটা বড় চ্যালেঞ্জ হলো হাউস ফাইন্যান্সিং। ওখানে যারা আছেন তারা মূলত মুসলিম যারা আছেন, শুধু মুসলিম বলে কথা নয়, ওখানে যারাই থাকেন তাদের জন্য একটা বাড়ি থাকা খুব খুব দরকার। ওখানে আমেরিকার জীবন, প্রসঙ্গত বলে রাখি, আমরা আগে শুনতাম যে আমেরিকা হলো স্বপ্নের দেশ, এবং এই আমাকে অনেকে বলতো আগে যে আমেরিকা গেলেই আপনি একটা
মানে স্বপ্নের দেশে চলে গেলেন, আপনার দুনিয়াতে আপনার আর কিছু পাওয়ার প্রত্যাশার কিছু থাকবে না। আমি এই এই কনসেপ্টটা ওখানে গিয়ে আমার মোতালা করার সুযোগ হয়েছে, আলাদাভাবে স্টাডি করার সুযোগ হয়েছে যে আমেরিকা আসলে কতটুকু স্বপ্নের দেশ। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো স্বপ্নের দেশ হিসাবে ওখানে যাওয়া থাকার সুযোগ নেই, সেটা ভিন্ন আলোচনা। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও সেটা আসলে কতটুকু স্বপ্নের দেশ, কাদের জন্য, এটি আমার অ্যানালাইসিস করার সুযোগ হয়েছে। এবং আমি যদি এক কথায় বলি যে এই ধরনের ফ্যান্টাসি চিন্তা আমাদের যারা এখন অনেক তরুণ, আমরা দেখি গ্রামগঞ্জে অনেকে আছে যে ফ্যান্টাসি চিন্তা লালন করে যে আমেরিকা চলে যাব, আমি আমেরিকায় আমি একটা লাইফ বিল্ড আপ করবো। তো এটা যতটা সহজে চিন্তা করে ফেলা হয়, বাস্তবতা আসলে সবার জন্য একরকম না। আমেরিকান লাইফ খুবই সিস্টেমিক। ওখানে আপনি এই গেলেই একটা কিছু হয়ে যাবেন, হ্যাঁ, এটা এরকম জাস্ট এরকম ইজি কোনো ওয়ে না। যাই হোক, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেউ ওখানে ইনকামের জন্য যাওয়া, থাকার জন্য যাওয়া, এই সকল নিয়তে যাওয়া আসলে সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সমর্থিত নয়। তো যদি বলছিলাম যে ওখানে হাউস ফাইন্যান্সিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার একটা, ওখানে যারা আছেন তাদের একটা বাড়ি দরকার। এই বাড়িটা ক্রয়ের যে প্রসেস, এই প্রসেসটা ওখানে যেভাবে তৈরি করা আছে সেটা টোটালি সুদী পন্থায় করা, অথচ তাদের এটা একটা নিড বাড়ি করা। এই জন্য ওখানে অনেক ফটো আছে, এরকম আজিব আজিব ফটো আমি ওখানে পেয়েছি। এগুলো নিয়ে আমাদের গবেষণা চলমান, আলহামদুলিল্লাহ। আমাদের আইএফএ কনসালটেন্সি সারিয়া টিম এই গবেষণাগুলো করে যাচ্ছে। একটা ফটো এরকম আমরা পেয়েছি ওখানে যে এই ওটা দারুল হরব, অতএব দারুল হরব যেহেতু, অতএব ওখানে সুদের কোনো মাসালাই নাই, সব সুদ ওখানে হারাম। কত বড় বিভ্রান্তিকর একটি ফটো এটা। এই বিষয়টা কত বড় বিভ্রান্তিকর। যদি তর্কের খাতিরে যদি দারুল হরব মাসালা দারুল হরবের মাসালা শিরোনামে দারুল হরব বলতে যা বোঝায়, সেটা যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া হয়, তাহলে তো সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে থেকে এবং আমাদের হানাফি উলামা কিরাম থেকে যে অনুমোদন আছে, সেটি হলো আপনি যখন সেটা গ্রহণ করবেন, আপনি দিবেন তার ক্ষেত্রে নয়। বিষয়টা হলো কেউ যদি কোনো হারবি, কোনো মুসলিম থেকে সুদ নেয়, তার ক্ষেত্রে হয়তো যদি সেটা তাহলে প্রমাণিত হয়, কিছু বক্তব্য আছে যে সেটা নিতে পারেন। বাট আপনি তাকে দিবেন, সেটার তো কোনো অনুমোদন কোথাও নেই। তো যারা ওখানে এই ধরনের কথা বলেন যে দারুল হরব হওয়ার কারণে আপনি সুদের ভিত্তিতে বাড়ি কিনতে পারেন, সুদ সেখানে জায়েজ, আলিয়াজুবিল্লাহ, তো সেটাও তো আপনি নিচ্ছেন না, তো সেটাও তো ওই তোকে এখান থেকে মেনে নিলেও ওইটা সার্ভ হচ্ছে না, আপনার পারপাস ফিল হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। তো সেটা একটা এই ধরনের একটা দাউল ইফতা ওখানে ফতোয়া দিয়ে রেখেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আরেকটা ফতোয়া এরকম ওখানে আমরা পেয়েছি যে একবার নেওয়া যায়, যেহেতু জরুরত, একবার আপনার সুদের ভিত্তিতে বাড়ি কেনা যাবে। তো মান্যবর যেসব ওলামা কেরাম এটি বলেছেন, তারা নানা কন্ডিশন, বিভিন্ন শর্ত সাপেক্ষে বলেছেন, কিন্তু ওখানে ওই সব শর্ত বাদ দিয়ে এই কথাটা বেশ মুখস্থ যে একবার জায়েজ, একবার কার জন্য কি শর্তে, এগুলো সব শর্ত ফোত হয়ে গেছে ওখানে, ওই শর্তগুলো আলোচনা নেই এখন। একবার জায়েজ এটা কেউ কেউ মনে করেন, এবং অনেকে এইভাবে বাড়ি কিনেছেন। এই জন্য আমাদেরকে আমাদের উস্তাদ যখন ফতোয়া শেখাতেন, তখন বলতেন যে সাধারণ মানুষকে মাসলা বলার সময় শর্ত সাপেক্ষে আপনি কোনো মাসলা বলবেন, এটি এটি বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমাদেরকে এই তালিম আমাদের উস্তাদ আমার কাছে দাওয়াতে তখনই আমাদেরকে দিয়েছেন যে শর্ত সাপেক্ষে বলতে গেলে দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে সেই শর্ত সব ভুলে ওই শুধু শেষ কথা জায়েজ, এই শর্তে জায়েজ, এই শর্তে সব বাদ দিয়ে শুধু জায়েজ, ওটা নিয়ে দৌড়। এই ধরনের কিছু সিচুয়েশন ওখানে আমাদের দেখার সুযোগ হয়েছে। এটিও বেশ অনাকাঙ্ক্ষিত একটা সিচুয়েশন, যেটি আসলে হওয়ার কথা না। তো এখন দেখুন আসল বিষয়টা কি, যে সলিউশনটা বের করতে হবে, যে ওখানে বাড়ি কেনা একটা গুরুত্বপূর্ণ নিড ওখানকার মুসলিমদের জন্য, সবার জন্যই। সেটি মুসলিমদের জন্য সমস্যা এই জন্য যে তারা সুদি সিস্টেমে বাড়ি কেনার সুযোগ নেই, তাহলে হালাল ভাবে কিভাবে বাড়ি কেনা, বাড়ি ক্রয় করা যায়, এই জন্য চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ সেখানে কিছু প্রতিষ্ঠান আছেন ইসলামী ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা দিচ্ছেন, তারা হালাল ভাবে হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা দিচ্ছেন। তো সেই সার্ভিসগুলো সবার সার্ভিসগুলো আবার একরকম না।
অধিকাংশ সার্ভিসে আপনার বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর নাম ওখানে বেশ প্রসিদ্ধ। হ্যাঁ, প্রায় ইসলামী ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান তারা বলে যে আমাদের সাথে মুফতি তাকি উসমানী সাহেব হুজুর আছেন। অথচ বাস্তবতা হলো মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওখানে একটা প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো প্রতিষ্ঠানের সাথে নেই। এটি হয়তো স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু ওখানে প্রায় সবাই বলে যে উনি আমাদের সাথে আছেন। যাই হোক, এগুলো ভিন্ন প্রসঙ্গ। তো কিছু প্রতিষ্ঠান তারা হালাল ভাবে হাউস ফাইন্যান্সের সার্ভিস তারা প্রোভাইড করছেন মুসলিমদেরকে, কিন্তু আমি যেমনটি বললাম যে সবার শরিয়া সার্ভিসটা এক ধাঁচের না বা আপনার গ্রহণযোগ্যতার বিচারে একরকম নয়। কোনোটা দেখা যাচ্ছে যে আসলে এটা আসলে গ্রহণযোগ্য নয়, আবার কোনোটা আছে যে না এটা গ্রহণযোগ্য হতে পারে। তো এগুলো আরো অ্যানালাইসিস করা দরকার, আরো গবেষণা করা দরকার, শরিয়া গবেষণা, যে কিভাবে এটিকে শরিয়াসম্মতভাবে করা যায়। চ্যালেঞ্জটা হলো ওখানে আপনার আপনার ল অফ ল্যান্ড, ওখানে যে আপনার ল আছে ওই ল এর সাথে মিলিয়ে আমাদেরকে সমাধানটা বের করতে হয়। এটা একটু কঠিন। আপনি দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমাধান কিন্তু সহজ। ইসলাম ব্যাংকিং আছে, ওরা আপনার হাউস ফাইন্যান্সিং আপনাকে সঠিকভাবে দেওয়ার সুযোগ আছে, আপনি চাইলে সঠিকভাবে নিতে পারেন। বাট ওখানকার পরিস্থিতি হলো ওখানে এই সুযোগগুলো ওখানকার যে জেনারেল ল আছে ওই ল এর সাথে মিলিয়ে আপনাকে শরিয়া ফ্রেমওয়ার্কিং তৈরি করতে হয়, কঠিন। তো এগুলো নিয়ে আরো কাজ করার সুযোগ আছে। যারা ওখানে যারা যেসব ওলামায়ে কেরাম আছেন আমি তাদেরকে বলেছি, বা আমরাও কিছু কাজ করা যৌথভাবে ওখানে একটি প্রতিষ্ঠান আছে উম্মুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন, আমাদের ছাত্র মুফতি মুয়াজ ওনারা এর সাথে জড়িত। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা আইএফএ কনসালটেন্সি এবং উম্মুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন আমরা উভয় প্রতিষ্ঠান যৌথভাবে ওখানকার মুসলিমদের জন্য কিছু শরিয়া প্রোডাক্ট ডেভেলপ করা, কিছু গবেষণা করা, যেন আরো সঠিকভাবে আরো সুন্দরভাবে শরিয়া সম্মতভাবে ওখানকার মুসলিমদের হাউস ফাইন্যান্সের যে সমস্যাটা আছে সেটাকে আরো কতটা সহজে কতটা শরিয়া সম্মতভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে আমাদের কাজ চিন্তা চলমান। শেষ করছি আরো দুইটা পয়েন্ট বলে। একটা হলো হাউস ফাইন্যান্সিং এর সমস্যা, আরেকটা হলো আপনার ইন্স্যুরেন্স কভারেজ। ওখানে লাইফটা এরকম যে ইন্স্যুরেন্স কভারেজ না থাকলে লাইফ লিড করা খুবই মুশকিল। তো ইন্স্যুরেন্স নিয়ে তো অনেক মাসালা। তো ওখানে আপনার জেনারেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, আপনার গাড়ির ইন্স্যুরেন্স, এগুলো অহরহ করতে হচ্ছে। এই ইন্স্যুরেন্স গুলো কিভাবে শরিয়ার সাথে অ্যালাইন করে করা যায়, এই জায়গাতে কাজ একেবারেই নেই বললে চলে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন। হাউস ফাইন্যান্স নিয়ে ওখানে নানা প্রতিষ্ঠান কিন্তু ইসলামিক সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, 3-4টা প্রতিষ্ঠান আছেন, আমি নাম বলতে চাচ্ছি না, এখন সময় কম। আর কিন্তু ইন্স্যুরেন্সকে ইসলামিক ভাবে দেওয়ার জন্য ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে ওখানে কাজ করা, সেটা কিন্তু আমাদের নজরে খুব একটা পড়েনি। আমরা এই বিষয়টাও আমাদের সামনে এসেছে যে ওখানে ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে কাজ করার, তাকাফুল নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে। প্রসঙ্গত আগামীকাল আইএফএ কনসালটেন্সির উদ্যোগে আওফির একটি কনফারেন্স হতে যাচ্ছে দিনব্যাপী ঢাকার ফার্ম গেটে কেআইবি হল রুমে, অ্যাডভান্সিং ইনোভেশন ইন ইসলামিক ফাইন্যান্স এই শিরোনামে। ওখানে তাকাফুল নিয়ে আমার একটি কিনোট স্পিচ দেওয়ার কথা আছে ইনশাল্লাহ। আমি সেখানে বিষয়গুলো আরো আলোচনা করবো যে তাকাফুল নিয়ে আসলে আমাদের কিভাবে কাজ করা উচিত। আমেরিকাতে এই বিষয়টি সুযোগ আছে, কিন্তু সেখানে ওই যে বললাম ওখানে আপনার ওইভাবে সচেতনতা তৈরি হচ্ছে না। একটা বড় সমস্যা ওখানে আমাদের পরিলক্ষিত হয়েছে, সেটি হলো ওখানে যারা স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, অর্থাৎ যারা আপনার উলামায়ে কেরাম বলছি না, তালিব ইলম যারা আছেন, দারুল হাদিস যারা পড়ছেন, ওখানকার একাধিক উস্তাদ আমাকে বললেন যে ওখানকার যারা দারুল হাদিস পড়েন তারা মূলত দারুল হাদিস শেষ করে বিভিন্ন জব সেক্টরে তারা ঢুকে যান। ওখানে দারুল হাদিসটা শেষ করে তাহাসসুস করে ওখানকার মুসলিমদের হালাল বিষয়গুলো নিয়ে আরো গবেষণা করবেন, এর জন্য নিজেকে নিবেদিত করবেন, এই মাহওয়াল বা এই সিচুয়েশনটা ওখানে কম। এই কথাটা আমাদের বোঝা দরকার। আর এই জন্য আমাকে বিভিন্ন মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছিল শুধু এই জন্য যে আপনি ছাত্রদেরকে তারগিব দেন, উৎসাহিত করেন, ইনকারেজ করেন, তারা যেন ফারিগ হওয়ার পরে তারা তাদের একাডেমিক যে সিলেবাসটা আছে সেটা শেষ করার পরে তারা যেন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়াশোনায় আগ্রহী হয়। এই জন্য আমাকে স্পেশালি আলাদাভাবে এটি বলতে অনুরোধ করা হয়েছে, তাদেরকে ইনকারেজ করতে অনুরোধ করা হয়েছে। এটাও একটা ক্রাইসিস এখানে, কারণ ওখানে আপনার
আমাদের বাংলাদেশের মতো নয়। ওখানে ফারাক হওয়ার পর তাদের কাজের সুযোগ অনেক বেশি। আমাদের বাংলাদেশে তো আপনার ট্রেডিশনাল মাদ্রাসাগুলো, কমি মাদ্রাসাগুলো কাজের সুযোগ কম মাদ্রাসা অঙ্গনের বাইরে, কিন্তু ওখানে সুযোগ বেশি। যে কারণে ওখানে ছাত্ররা যেটি দেখা যায় যে ওরা ফারাক হওয়ার পরে ওই বিভিন্ন ইনকামে তারা জড়িয়ে পড়ে। তো এইটাও ওখানে ডেভেলপ হওয়া দরকার। এই বিষয়গুলো আমার সামনে এসেছে। তো আমরা আলোচনা করেছি, ওখানকার যারা মাননীয় ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারাও বিষয়টি উপলব্ধি করেন। তারা যে উপলব্ধি করেন না তা না, শুধু আমি বিষয়গুলো ধরতে পেরেছি এরকম না, সেখানকার আলেমরাও মাশাআল্লাহ সচেতন, তারাও আপনার বিষয়গুলো উপলব্ধি করছেন এবং তারাও ফিকির করছেন কিভাবে এগুলোকে ডেভেলপ করা যায়। তো আমরাও চেষ্টা করছি তাদের সাথে কিভাবে সেগুলো সমন্বয় করে আমরা আমাদের এই বাংলাদেশের থেকে কিভাবে কন্ট্রিবিউশন করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা সেখানে চলমান। মোটামুটি হাউস ফাইন্যান্সিং বললাম, ইন্স্যুরেন্স বললাম, এবং সেখানে পড়াশোনা যারা মাদ্রাসায় পড়ছেন তাদের বিষয়টা বললাম, এবং আপনার আরো ফাইন্যান্সিয়াল অনেকগুলো বিষয় আছে যেটা আপনার যেগুলো শরিয়া আলোকে সমাধান করার জন্য গবেষণা দরকার। আশা করি ইনশাল্লাহ একদিন সেখানে আপনার বিষয়গুলো আরো সুন্দরভাবে, ওখানে যেসব মুসলিম কমিটি আছে তারা আরো সুন্দর করে ইসলামের সাথে তারা সেখানে থাকতে পারবেন, সেটি বিশ্বাস রাখি এবং আশা রাখি ইনশাল্লাহ। জি, শুক্রিয়া। প্রিয় দর্শক, চমৎকার ভাবে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আমেরিকায় হালাল ফিন্যান্সের ক্ষেত্রে যে চ্যালেঞ্জিং গুলো আছে, যে সমস্যাগুলো আছে, ক্রাইসিস গুলো, সেগুলোর সমাধান কিভাবে হতে পারে সেই বিষয়ে লম্বা বিস্তর আলোচনা এসেছে। মোহতারামের কাছে আমরা পরবর্তী যে বিষয়টি জানতে যাব যে মোহতারাম কাতার এবং আমেরিকায় দুটি জায়গায় সফর করেছেন এবং বিভিন্ন সেশন নিয়েছেন। কাতারে একটি সেশন নিয়েছেন, নজম গ্রুপের উদ্যোগে আয়োজিত একটি সেশন নিয়েছেন। সেখানে একটি কোম্পানি কিভাবে শরিয়া মোতাবেক পরিচালনা করা যায় এর রূপরেখা তুলে ধরেছে। আমরা বাংলাদেশের বিভিন্ন মানুষজন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি পরিচালনা করছে, প্রতিষ্ঠা করছে। তো বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে, অন্যান্য পশ্চিমা দেশে বা আরব কান্ট্রিতে বিভিন্ন দেশে যারা বিভিন্ন কোম্পানি পরিচালনা করছে বা প্রতিষ্ঠা করছে, তাদের জন্য এই একটা কোম্পানিকে শরিয়া রূপরেখায় নিয়ে আসা, একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, এবং সেক্ষেত্রে আইফা কনসালটেন্সি কতটুকু সহযোগিতা করতে পারে, এই বিষয়টা মোহতারামের কাছ থেকে আমরা জানতে চাই যে এই বিষয়ে কাতারের নজম গ্রুপে আপনার আলোচনাটা কেমন ছিল বা তাদের সাড়া কেমন ছিল, এবং যদি বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে গিয়ে কোম্পানি করেছে তারা যদি তাদের কোম্পানিগুলোকে শরিয়া ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চায়, এক্ষেত্রে আপনার পক্ষ থেকে এবং আইফা কনসালটেন্সির পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাবে, যদি এই বিষয়টা মোহতারাম তুলে ধরতে। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমি কাতারে একদিন আমার থাকার সুযোগ হয়েছিল। সেখানে নজুম গ্রুপের কর্ণধার মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি আমাকে স্বাগত জানান এবং তাদের কোম্পানিতে আলোচনা করার সুযোগ হয়েছিল। সেখানে আমার টপিক ছিল এটি যে একটা কোম্পানি কিভাবে শরিয়াসম্মতভাবে পরিচালিত হতে পারে, এর পদ্ধতি, এর রূপরেখা কেমন হতে পারে, এই বিষয়টি আমি সেখানে তুলে ধরার চেষ্টা করি। এবং যেমনটি আপনি বললেন যে শুধু কাতার নয়, যে কোনো দেশে যদি কোনো মুসলিম একটা কোনো কোম্পানি করেন বা কোনো বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করেন, তাহলে তিনি সেখানে কিভাবে তার বিজনেসকে শরিয়ার সাথে অ্যালাইন করে, শরিয়ার সাথে সমন্বয় করে তার বিজনেসকে তিনি রান করবেন, এর মৌলিক মোটা দাগের পথ বা পদ্ধতি কি, আমি সেখানে আলোচনা করেছিলাম। এর সারাংশ হলো এরকম যে প্রথম কথা হলো যে যে কোনো বিজনেসম্যান তার উচিত যে তার বিজনেসের সাথে একজন শরিয়া স্কলার, একজন শরিয়া ফকিহ, একজন মুফতি সাহেব যিনি ফিকহুল মুআমালাত বুঝেন, তার সাথে তার যোগাযোগ বজায় রাখা। সম্ভব হলে ব্যবসার পরিধি যদি বড় হয়, কোম্পানি যদি বড় হয়, তাহলে শরিয়া বোর্ড, বাস্তবর্তী শরিয়া বোর্ড প্রতিষ্ঠা করা। আর ছোট পরিসরে হলে অন্তত একজন বা একাধিক বিজ্ঞ মুফতি সাহেবের সাথে যিনি ফিকহুল মুআমালাত বুঝেন তার সাথে সম্পর্ক রেখে ব্যবসার নানা বিষয়ে শরিয়া জেনে সেইভাবে চলা। এটি মূলত সালাফের ব্যবসায়ীদের আমল ছিল এবং তা সালাফের ব্যবসায়ীদের রীতি ছিল এটি। তারা যখন কোথাও সফর করতেন সাথে একজন আলেমকে তারা নিয়ে যেতেন। এটি রেফারেন্স আছে, আমি ওখানে রেফারেন্স আমি উল্লেখ করেছিলাম। তো এটি হলো প্রথম করণীয়।
দ্বিতীয় হলো যে ব্যবসা মূলত আসলে দুটো দিক থাকে, একটা হলো ইনভেস্টমেন্ট আর একটা হলো প্রোডাক্ট। ইনভেস্টমেন্ট বলতে সেটা হতে পারে ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট করা অথবা বিভিন্ন শেয়ারের মাধ্যমে ইনভেস্টমেন্ট নেওয়া। তাহলে প্রথমেই আসে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা হয় তখন তার অনেকগুলো শেয়ার হোল্ডার নিয়ে, একটা কোম্পানি যখন হয় একাধিক শেয়ার হোল্ডার নিয়ে মূলত যাত্রা শুরু হয়। তাহলে প্রথম ধাপে যেটি করণীয় সেটি হলো যে এই যে নিজেদের মধ্যে, শেয়ার হোল্ডারদের মধ্যে, পার্টনারদের মধ্যে, ডাইরেক্টরদের মধ্যে যে চুক্তিগুলো হচ্ছে সেই চুক্তিগুলো সারিয়া সম্মতভাবে হচ্ছে কিনা সেটি আগে সারিয়া রিভিউ করে নেওয়া দরকার। এটি হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় কাজ হলো ব্যবসার অবজেক্টিভ কি। ব্যবসার প্রত্যেকটা বিজনেসের একটি প্রজেক্ট প্রোফাইল থাকে। ওই প্রজেক্ট প্রোফাইলের মধ্যে বলা থাকে যে এর অবজেক্টিভ কি, এর গোল কি, আমরা কাদের, আমাদের অডিয়েন্স মানে আমাদের টার্গেট পিপল কারা, আমাদের প্রোডাক্ট কি হবে। ওই প্রজেক্ট প্রোফাইলটা চেক করে নেওয়া সারিয়া কনসালটেন্টের মাধ্যমে বা যারা এই ধরনের সার্ভিস দিচ্ছেন, যেমন আইএফএ কনসালটেন্সি এরকম সার্ভিস দিচ্ছেন, তারা দেশ বিদেশে নানা জায়গায় এই ধরনের সার্ভিস দিচ্ছেন, তাদের কাছ থেকে প্রজেক্ট প্রোফাইলটা চেক করে নেওয়া যে এই প্রজেক্ট প্রোফাইলে সারিয়া ঝুঁকিগুলো কোথায় কিভাবে আছে। আমরা অনেক সময় বুঝি না যে সারিয়া ঝুঁকি কোথায় আছে। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে যারা আপনার বিভিন্ন তেলের পাম্পের বিজনেস করেন, ওখানে কিন্তু দেখবেন যে তেলের পাম্পের বিজনেস করতে গেলে সেখানে তেল কম দেয়া এই ধরনের একটা রীতি আছে। তো এটা কিন্তু একটা এই বিজনেসের একটা সারিয়া ঝুঁকি। আমেরিকার প্রসঙ্গে যদি আমি বলি, সেখানে আপনার গ্যাস স্টেশন বলে এগুলোকে, আমরা যেমন এগুলোকে বলি আপনার এই কি বলি তেলের পাম্পই তো বলি বাংলায়, ওখানে বলে আপনার গ্যাস স্টেশন। তো গ্যাস স্টেশনগুলো আপনার ওখানে এটা বাধ্যতামূলক, মানে অঘোষিতভাবে বাধ্যতামূলক যে যারাই আপনার এরকম গ্যাস স্টেশন করবে, তেলের পাম্প করবে, সেখানে আপনার অ্যালকোহল বার এগুলো রাখতে হবে। এটা একেবারে অঘোষিতভাবে বাধ্যতামূলক, ওটা ছাড়া ওই বিজনেস করা যায় না। এখন কেউ যদি তার বিজনেস বা তার যে বিজনেস প্রোফাইল, তার যে প্রজেক্ট প্রোফাইল, সেখানে সে বললো যে আমি এরকম গ্যাস স্টেশনের বিজনেস করব, আমি এরকম তেলের পাম্পের বিজনেস করব, তাহলে যখন সেটি সারিয়া রিভিউতে যাবে সেখানে আপনার এটি ধরা পড়বে যে আপনার এই প্রজেক্ট, আপনার এই বিজনেস প্রোফাইল, এখানে এই জায়গাগুলোতে সারিয়া ঝুঁকি আছে। সুতরাং এটা আপনাকে হয় এটাকে রিমুভ করতে হবে অথবা অল্টারনেটিভ আপনাকে প্রথম থেকে চিন্তা করতে হবে। অনেক পরে গিয়ে যখন আপনি যাবেন মাসালা জানতে, তখন কিন্তু আপনার কষ্ট হবে মাসলা অনুযায়ী আমল করা, কারণ অলরেডি আপনি সব টাকা পয়সা বিনিয়োগ করে এবার আপনি জানতে চাচ্ছেন যে আমার এটা হালাল না হারাম, বা আপনি তখন জানতে পেরেছেন। এটা অনেক অনেক কষ্ট এবং এটা এর থেকে ব্যাক করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তখন আপনার যেটা হয় যে তখন মানুষ বলে যে ইসলামে তো কঠিন, ওলামায়ে কেরাম শুধু হারাম ফতোয়া দেন, ওলামায়ে কেরাম হ্যাঁ ইসলামকে মানে আমাদের জন্য হালাল কোনো পথ বের করেন না। তো এগুলো আসলে তখন শয়তান এগুলো মাথায় ঢুকায়। আসল করণীয় হলো শুরু থেকেই আমাকে পরামর্শ করে কাজ করা। তো এটি হলো 2 নাম্বার। তাহলে প্রথম বললাম আমি শেয়ার হোল্ডার, পার্টনার, ওদের চুক্তিগুলো রিভিউ করে নেওয়া, সেটা রিভিউ সারিয়া, এবং দ্বিতীয় হলো বিজনেস যে প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল, সেটা সারিয়া রিভিউ করে নেওয়া। এবং 3 নাম্বার হলো এই বিজনেসে যে বিজনেসটা আপনি করতে যাচ্ছেন, একটা বিজনেস যখন করা হয়, একটা কোম্পানি যখন করা হয়, সেখানে কিন্তু HR পলিসি থাকে, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধরনের সারিয়া ভায়োলেশন হয় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছ কিনা, নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাকে নিয়োগ দেয়া হলো তার সাথে আপনার যে চুক্তিগুলো হচ্ছে এই চুক্তিগুলো সম্মত হচ্ছে কিনা, বেতন কেটে রাখতেছেন কখন, কিভাবে কেটে রাখছেন, কি কি বেনিফিট তাকে দিবেন, পেনশন বা আপনার গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড বিভিন্ন শিরোনামে, এগুলো সম্মত হচ্ছে কিনা, এই HR ডিপার্টমেন্টটাও সারিয়া রিভিউ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেল 3। 4 নাম্বার হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে, কোথায় টাকা জমা রাখছি, এই যে আপনার দুটো দিক, অ্যাসেট এবং লাইবিলিটি, অ্যাকাউন্টিং এর দুটো সাইড, অ্যাসেট এবং লাইবিলিটি সাইড, এই দুটো সাইড
শারিয়া রিভিউ করে নেওয়া অত্যন্ত জরুরি। এই সবগুলো বিষয় যদি আমরা একটা কোম্পানি বা একটা বিজনেস প্ল্যাটফর্মে যদি আমরা সেটি করতে পারি, শারিয়া শারিয়া রিভিউর মধ্য দিয়ে, শারিয়া কনসার্নের মধ্য দিয়ে, তাহলে খুব সহজেই একটা বিজনেসকে, একটা কোম্পানিকে শারিয়া কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। এর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো যেটি আমি শুরুতেই বললাম, যে কোনো একটা বিজ্ঞ আলেমদের দ্বারা একটা কমিটি করে নেওয়া, অথবা কোনো একটা প্রতিষ্ঠান, তৃতীয় কোনো প্রতিষ্ঠান যারা শরিয়া কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, যেমন বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি দিচ্ছে, তাদেরকে নিয়োগ দেওয়া যে ভাই আপনি আমাদের কোম্পানিকে শারিয়া বিষয়গুলো আপনি আমাদেরকে সবগুলো রিভিউ করে দেন, একটা ফর্মাল রিভিউ হবে সেটি। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো আশা করি যারা বিভিন্ন জায়গায় কোম্পানি করছেন, ব্যবসা করছেন, শুধু কোম্পানি বলে নয়, আমি গতকাল একটি সেশনে গিয়েছিলাম বনশ্রীতে, ঢাকার বনশ্রীতে একটি সেশনে আমি গিয়েছিলাম। সেখানে ছিল একটি স্কুল। আমি বলেছি যে আপনারা যে স্কুল পরিচালনা করছেন, এখানেও কিন্তু আপনাদের শারিয়া শারিয়া রিভিউ দরকার। কেন? কারণ আপনাদের এইচআর আছে, আপনাদের অ্যাকাউন্টিং আছে। একটা সহজ একটা উদাহরণ দিই, প্রত্যেকটা ঢাকা শহরে যারা আপনার বিভিন্ন প্রতিষ্ঠান করেন, তাদেরকে তো প্রায়ই আপনার বাড়ি ভাড়া করে করতে হয়। এই বাড়ি ভাড়ার চুক্তি, এটি আমি সুসম্মতভাবে করতে পারছি কিনা। দেখুন, আজকে এগুলো আমাদের কাছে খুব অবহেলিত, আমরা আজকে এগুলো গুরুত্ব দিই না। আমি গতকাল আমার একটা সেশনে আমি বলেছি যে আমরা আজকে নামাজ, সালাত, সিয়াম এগুলো আমরা করছি, মাশাআল্লাহ, এগুলো করা দরকার। আকীদা নিয়ে অনেক আমরা দর্শ দিচ্ছি, করা দরকার। কিন্তু আমি যেখানে বসে এই হালাকা করছি, দর্শ দিচ্ছি, আমি এই বাড়ির চুক্তিটা, আমি ভাড়াটিয়া যে চুক্তিটা করলাম, সেই চুক্তিটা কতটুকু সম্মত হলো? এটা কি ইসলামের অংশ নয় যে আমার চুক্তিটা সম্মত করা? এই সচেতনতা আমাদেরকে ডেভেলপ করতে হবে। সুতরাং যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রবাসী যেসব মুসলিম ভাইয়েরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা উদ্যোক্তা হয়ে কাজ করছেন, অনেক ভালো। আমি দেখেছি যে কাতারে নুজুম গ্রুপ, তারা উদ্যোক্তা হয়ে কাজ করছেন, অনেক ভালো লেগেছে আমার। আরো ভালো লাগবে যদি তারা, এবং তাদের মতো আরো যারা উদ্যোক্তা ব্যবসায়ীরা আছেন, তারা তাদের কোম্পানিকে শারিয়া সম্মত করেন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যে আপনারা আইএফএ কনসালটেন্সির সাথে অচিরেই যুক্ত হন, যুক্ত হয়ে তাদের কাছ থেকে শারিয়া সার্ভিসটা আপনারা নেন। আশা করি তারা সেই ডাকে সাড়া দিবেন অচিরে ইনশাল্লাহ। মাওলানা মনজুর এখানে আছেন, আশা করি উনিও এই দাওয়াত পৌঁছে দেবেন ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ, যদি এটি আমরা করতে পারি, তাহলে শুধু দুনিয়ায়, মানে আখিরাত যে আমার হাতে আসবে তা না, ইনশাল্লাহ দুনিয়াতেও একটা গুড একটা ইম্প্যাক্ট আমরা পাবো ইনশাল্লাহ। জি, শুক্রিয়া মোহতারাম সাহেব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আমাদের কওমি ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা অনেক উলামায়ে কেরাম এখন উদ্যোক্তা হচ্ছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হচ্ছেন, ছোট পর্যায়ে, বড় পর্যায়ে বা বৃহত্তর পর্যায়ে। এবং বাংলাদেশে আইএফএ কনসালটেন্সির একটা উল্লেখযোগ্য সার্ভিস হচ্ছে কনসালটেন্সি ডিপার্টমেন্ট, শক্তিশালী সার্ভিস। তো বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন বা বাংলাদেশ ছাড়াও যারা বিশ্বের বিভিন্ন দেশে ছোট পর্যায়ে বা বড় পর্যায়ে যারা উদ্যোক্তা আছেন, আইএফএ কনসালটেন্সি সার্ভিস থেকে কনসালটেন্সি সেবা নিতে পারে। এখন এই কনসালটেন্সি সার্ভিস নিয়ে মোহতারামের কাছ থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেন, যে কিভাবে আইএফএ কনসালটেন্সি ডিপার্টমেন্টের সাথে বাংলাদেশে যারা কওমি পড়ুয়া উদ্যোক্তা আছেন বা জেনারেল উদ্যোক্তা আছেন, নতুন নতুন উদ্যোক্তা বা বাহিরে যারা উদ্যোক্তা আছেন, তারা কিভাবে সেবা নিতে পারে, কিভাবে সম্পৃক্ত হতে পারে, এবং কনসালটেন্সি ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে মৌলিক কিছু বিষয় জানতে চাচ্ছিলাম। জি মোহতারাম। জি, খুব ভালো একটি বিষয় আপনি উত্থাপন করেছেন। আসলে কনসালটেন্সি সার্ভিস, শারিয়া কনসালটেন্সি সার্ভিস, এই টার্ম, এই পরিভাষা, ইস্তিলাহ বাংলাদেশে একেবারেই নতুন। এমনি ইন জেনারেল কনসালটেন্সি সার্ভিস এটি কিন্তু প্রচলিত, বিভিন্ন আপনার ফ্যামিলি কনসালটেন্সি আছে, মানসিক কনসালটেন্সি, মানে মেন্টাল কনসালটেন্সি সার্ভিস, এগুলো আছে আমাদের দেশে, ঢাকা শহরে আছে। কিন্তু শারিয়া কনসালটেন্সি সার্ভিস, এই ইস্তিলাহ, এই টার্ম, এই পরিভাষা আমাদের দেশে নতুন, অন্যান্য দেশে নতুন নয়। আপনি আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নানা দেশেই শারিয়া কনসালটেন্সি ফার্ম আছে। এই ফার্মগুলো আসলে কি কাজ করে? এই ফার্মগুলোর সাথে ফতোয়া বিভাগের পার্থক্যটা কোথায়? এটি অনেকের কাছে অনেক সময় অস্পষ্ট থাকে। শারিয়া কনসালটেন্সি ফার্ম, আমাদের আইএফএ কনসালটেন্সি
বাংলাদেশে একমাত্র শারিয়া কনসালটেন্সি ফার্ম, আলহামদুলিল্লাহ। আসলে এই ফার্মগুলো কাজ হলো খুব সহজে যদি বলি এবং খুব অল্পতে, একটা বিজনেসকে, চাই সেটি ব্যক্তি বিজনেস হোক অথবা কোম্পানির শিরোনামে হোক, ছোট হোক বড় হোক, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা একটা ব্যবসা, প্রতিষ্ঠান না ব্যক্তি, একটা ব্যবসা, এগুলোকে এ টু জেড শুরু শেষ শরিয়ার আমব্রেলার নিচে নিয়ে আসার জন্য যা যা করা দরকার, আমি যেমনটি একটু আগে বললাম যে ডকুমেন্টস এগ্রিমেন্ট গুলো শরিয়া রিভিউ করা থেকে শুরু করে ইনভেস্টমেন্ট গুলো রিভিউ করা, অ্যাকাউন্টিং রিভিউ করা, HR রিভিউ করা, ম্যানেজমেন্ট রিভিউ করা, এই সবগুলো অর্গানকে, একটা কোম্পানি একটা বিজনেস প্ল্যাটফর্মের সবগুলো অর্গানকে শরিয়া রিভিউর মধ্যে নিয়ে আসা, শরিয়া আমব্রেলার মধ্যে নিয়ে আসা, এই এ টু জেড সার্ভিসটা যারা প্রদান করে তাদেরকে মূলত শরিয়া কনসালটেন্সি ফার্ম বলা হয়, আল ইস্তিশারাতুশ শরঈ বলা হয়। এই কাজটা আপনি পাওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনার যদি ব্যক্তিগত বিজনেস হয়ে থাকে অনলাইনে অফলাইনে অথবা কোম্পানি হয়ে থাকে, আপনি আইএফএ কনসালটেন্সিকে মেইল করতে পারেন, তাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন, ফোন করতে পারেন। আমাদের ডেলিগেটেড শরিয়া কনসালটেন্ট মুফতি সাহেবরা আছেন, আপনার সাথে কথা বলবেন আগে। হ্যাঁ, আমরা মূলত দুই ভাবে এই সেবাটা দিয়ে থাকি। কারো কারো ক্ষেত্রে এমন হয়ে থাকে যে ভাই আমার বিজনেসটা খুবই ছোট, আমার একটা দুটো জায়গা আমার জানা দরকার। যেমন ধরেন আমার বিজনেস ছোট, আমি চাচ্ছি স্টকে ইনভেস্ট করতে, আমি সেটা পারবো কিনা। তো স্টকে ইনভেস্ট করার জন্য বিভিন্ন নীতিমালা আছে, ওইটা আপনাকে বসে আপনাকে ওরা বুঝিয়ে দিবে, লিখিতভাবেও দিবে। এটা হলো কেস টু কেস বেসিস আপনার ওয়ান টাইম সার্ভিস। এই সার্ভিসটা আমাদের যারা আইএফএ কনসালটেন্সিতে আমাদের এর জন্য প্রায় 10-এর মতো শরিয়া কনসালটেন্ট মুফতি সাহেবরা আছেন, বিজ্ঞ মুফতি সাহেবরা আছেন, যারা বিভিন্ন দাওয়াল ইফতা থেকে পড়াশোনা করেছেন, একসময় দাওয়াল ইফতার কাজও করেছেন, এখনো অনেকে করে যাচ্ছেন। তারা সেখানে সময় দিচ্ছেন, ফুল টাইম সময় দিচ্ছেন, পার্ট টাইম সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ একটা পর্যাপ্ত টিম আছে যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন, বাস্তবেও তারা বিষয়গুলো বোঝার সুযোগ হয়েছে। তারা আপনার সাথে বসবে, কথা বলে আপনাকে সার্ভিসটা দিবে। এবং এর জন্য যেহেতু তাদের পেছনে আপনার একটা টিম বেসিসে কাজ করেন, এজন্য একটা ফেয়ার একটা ফি তারা আপনার থেকে নিবে। এবং এই কাজে পদ্ধতিটা মূলত 3টা লেয়ারে করা হয় আমাদের এই প্রতিষ্ঠানে। প্রথম লেয়ার হলো আপনার জুনিয়র টিম, মুফতিদের টিম, ওরা প্রথমে আপনার কাছ থেকে সবগুলো শুনে প্রবলেমটা আইডেন্টিফাই করবে এবং একটা সম্ভাব্য সলিউশন বের করবে। এরপর সেটা উপরে একটা লেভেলে যায়, সেখানে যাওয়ার পরে ওখানকার মুফতি সাহেবরা এটাকে রিচেক করার পর তারা যদি মনে করেন যে এটা আর উপরে নেওয়ার দরকার নেই, তাহলে ওখানেই সমাধানটা হয়ে যায়, এই সার্ভিসটা দিয়ে দেওয়া হয়। আর যদি তারা মনে করেন না এটা আরো উপরে নেওয়া দরকার, তখন সেটা আমাদের কাছে আসে এবং সেখানে আসার পরে আমরা সেটা ফাইনালি রিভিউ করে আমরা সেটা সার্ভিসটা প্রদান করি এটার সাথে। এবং যদি আরেকটা পদ্ধতি হলো যে সাবস্ক্রিপশন বেসিস, সেটি হলো যে আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানি ভলিউম বড়, সবসময় যেন আপনার সাথে আমাদের ওলামায়ে কেরাম সম্পৃক্ত থাকেন। এবং আমরা সাধারণত বলি যে মানুষকে উদ্বুদ্ধ করি এই পদ্ধতিতে সার্ভিসটা নিতে। একান্ত যদি ছোট কোনো সার্ভিস না হয়, আপনার একটা কোম্পানি হয়, তাহলে আমি যেমন নুজুম গ্রুপ একটা কোম্পানি, আরো অনেক কোম্পানি আছে, আমরা পরামর্শ দিই আপনারা ওই সাবস্ক্রিপশন বেসিস পদ্ধতিতে আপনার সার্ভিসটা নেন। এর অর্থ হলো আপনার সাথে আমাদের মুফতি সাহেবরা সারা বছর লেগে থাকবে, সময়ে সময়ে আপনাকে নক দিবে, আপনার সবগুলো পুরো কোম্পানিকে ওরা আপনাকে স্ক্রিনিং করবে। উদাহরণস্বরূপ একটা মানুষের একটা অঙ্গকে আপনার কি করা হয় যখন আপনার এক্সরে করা হয়, আর এটার অর্থ হলো পুরো কোম্পানিকে সাইয়া এক্সরের মধ্যে নিয়ে এসে সবগুলো প্রবলেম আগে আইডেন্টিফাই করবে, এরপর একটা একটা করে সমাধান করে আপনাকে সামনে সাইয়ার দিক থেকে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্মিলিত প্রচেষ্টা তখন ওপেন করা হবে। তো এটি অনেক চমৎকার একটা সার্ভিস। এই সার্ভিসটা আমরা সহজে নিতে পারি। আইএফএ কনসালটেন্সি ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইমেইল, ফোন নাম্বার, যে কোনো ভাবে আপনি নক করবেন, আপনার সাথে তারা কথা বলে আপনার বিজনেসের ভলিউম বুঝবে, কতটুকু পরিমাণ শ্রম দিতে হবে সেটা ওরা বুঝবে। বোঝার পরে আলোচনা সাপেক্ষে একটা ন্যূনতম একটা ফি তারা নির্ধারণ করবে। ফতোয়া বিভাগের সাথে পার্থক্যটা হলো এই সার্ভিসগুলো মূলত ফতোয়ার আলোকে দেওয়া হয়।
বাট এটা ফতোয়া বিভাগের সাথে পার্থক্য এখানে ফতোয়া বিভাগের কাজগুলো হয় আপনার টু দা পয়েন্টে, প্রশ্নের সাথে উত্তর। কিন্তু কনসালটেন্সি ফার্মগুলো কাজ হলো, শারিয়া কনসালটেন্সি ফার্মগুলো শুধু উত্তর দিয়ে ক্ষান্ত না, এই উত্তরটা ইমপ্লিমেন্টেশন হলো কোথায়, এর ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আপনাকে ওরা সার্ভিস দিয়ে যাবে। এটা কিন্তু ফতোয়া বিভাগের কাজ না। তো আমি নিজেও ফতোয়া বিভাগে আছি, আমাদের অনেক ভাই ফতোয়া বিভাগে কাজ করেন। তো ফতোয়া বিভাগের কাজ হলো উত্তর পর্যন্ত শেষ, আর শারিয়া কনসালটেন্সি ফার্মের কাজ হলো উত্তরটাকে বাস্তবে প্রয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া। তো এই জন্য এখনকার সময়ে ফতোয়া বিভাগের পাশাপাশি শারিয়া কনসালটেন্সি ফার্মের কনসেপ্টটাও বিল্ড আপ হচ্ছে, কারণ এটার মাধ্যমে ফতোয়ার আলোকে ইমপ্লিমেন্টেশনটা আরো সহজে করা যায়। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। জি, শুকরিয়া মোহতারাম। আমরা লম্বা একটি আলোচনা আপনার কাছ থেকে পেয়েছি, শুনেছি। শুকরিয়া। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করেছেন যে আমাদের সাথে আছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে মোহতারামের কাছে পুরো সফরের যদি আমরা একটা ইতিবৃত্ত শুনি সংক্ষেপে, যে সফর থেকে আমরা কি পেলাম, আপনার কাছ থেকে শিক্ষণীয় যে সফরের ইতিবৃত্ত আমরা জানতে চাচ্ছিলাম। জি মোহতারাম। জি, আমি আলোচনার শেষে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো যে এই সফরের পেছনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তৌফিকের মাধ্যমে যেসব ভাইয়ের মাধ্যমে মূলত এই সফরটি সহজ হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো আমার অন্যতম প্রিয় ছাত্র মুফতি মুআজ, যিনি মালিবাগ আমাদের কাছে দারুল ইফতা পড়াশোনা করেছেন এবং এখন আমেরিকাতে ফ্যামিলি নিয়ে অবস্থান করছেন। তিনি এবং ওখানে আমার আরো একজন প্রিয় ছাত্র আছেন, মুফতি মাইমুন জায়েদ, তিনিও সেখানে আছেন, অস্টিনে আছেন। মূলত তারা দুজন আমাকে উৎসাহ দিয়েছে যে আপনি আসেন। আমি একটা পর্যায়ে না করে দিয়েছিলাম যে না, যাওয়ার দরকার নেই এত দূর, এবং কি হবে। তারাই মূলত উদ্যোগ নিয়েছে যে না, ওখানে আসলে কাজের সুযোগ আছে, মানুষের মধ্যে ফিকুল মুআমালাত জানার দরকার। তো এবং তাদের বলা যায় তাদের উৎসাহ ছিল, এবং সেই উৎসাহের মধ্য দিয়ে মূলত যাওয়ার সুযোগটা তৈরি হয়। এই জন্য তাদের কৃতজ্ঞতা আদায় করছি। এবং সেখানে আরো কয়েকজন বন্ধু এবং ভাই আমার এই সফরে বেশ ভালো সহযোগিতায় ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন মুফতি সফওয়ান সাদ, এবং আরো একজন ভাই ছিলেন কাতার থেকে, তিনি সম্প্রতি ওই সফরেই আমার সাথে মিলিত হন, মাওলানা মিনহাজ ভাই। এবং আরো একজন সিলেটে মাওলানা আব্দুর রহমান, মাওলানা মাহদি, এবং আরেকজন জেনারেল ভাই জনাব তৌফিক ভাই, ওনার কথাও স্মরণ হচ্ছে। আর কাতারে আমাদের মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী সাহেব তো ছিলেন। তো এই সফরে মূলত এই সকল ভাইয়েরা যারা নানাভাবে আমার সাথে ছিলেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি মনে করি এটি আমাকে ব্যক্তিগতভাবে তারা সহযোগিতা করেননি, মূলত তারা এর মাধ্যমে দ্বীন এবং ইসলামেরই সহযোগিতা করেছেন। এই জন্য আল্লাহর কাছে তাদের জন্য আজরে আজিমের প্রত্যাশা করি, দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে আজরে আজিম নসিব করুন। আর সফরের ইতিবৃত্ত যদি আমি বলি, যে খুব সহজে যে খুব সংক্ষেপে, সফর মূলত শুরু হয়েছিল 20-21 অক্টোবর ছিল আমাদের কনফারেন্স। এর আগে আমি মূলত 10 তারিখ আমি বাংলাদেশ থেকে রওনা করি, 10-11 তারিখের দিকে। এবং প্রথমে কাতারে যাই, কাতারে ছিলাম একদিন, উঠেছিল মূলত ট্রানজিট ছিল। পরে ওই একটা সাময়িক হাইয়ার একটি অনুমোদন নিয়ে সেখানে কাতারে এয়ারপোর্ট থেকে বের হই, এবং সেখানে মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী ভাই, নুজুম গ্রুপের যিনি এমডি বা নির্বাহী প্রধান হিসেবে আছেন, ব্যবস্থাপনা পরিচালক, তার উদ্যোগে সেখানে কিছু প্রোগ্রাম এবং কিছু সেশন করার সুযোগ হয়। এবং এরপরে আমি মূলত পুরো সফরে যেহেতু আমি একাই ছিলাম, এরপর আমি একাই আল্লাহ তাআলার উপর ভরসা করে কাতার থেকে রাত ভোর 4টার দিকে খুব সম্ভবত ডালাস, আমেরিকার ডালাসের উদ্দেশ্যে যাত্রা ছিল। তো প্রায় 14 থেকে 15 ঘন্টার দীর্ঘ জার্নি খুবই মানে বিরক্তিকর ছিল বলা যায়। আমার কাছে মনে হয়েছিল যে একটি জেলখানায় বন্দী হয়ে আছি, প্রায় 14-15 ঘন্টা একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকা। এবং যাওয়ার সময় শরীরও খুব দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহ হেফাজত করেছেন। আসলে এত দূর জার্নি একা করা
হয়তো বা নিরাপদ নয়, আল্লাহ হেফাজতের মালিক। তো সেখান থেকে এরপরে আমেরিকাতে বিভিন্ন জায়গাতে আমাদের সফর করার সুযোগ হয়েছে, বিভিন্ন কখনো গাড়িতে কখনো বিমানে। এই সবগুলো সফরেই আমার সাথে বিভিন্ন সময় সফর সঙ্গী ছিলেন, আমি যাদের নাম নিলাম তাদের অনেকেই অনেক সময় ছিলেন, এক 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 সফরে এক একজন ছিলেন। তো এবং আমাদের সবাই আমরা যখন কনফারেন্সে যাই, কনফারেন্সে যাওয়ার আগের দিন আমরা সবাই মোটামুটি একসাথে আমরা গিয়েছিলাম। তো আমাদের মনে আছে যে আমরা ডালাস থেকে আমরা এই হিউস্টনে আমরা সফর করি। তো রাতে আমরা সফর শুরু করি। তো দূরত্বটা ছিল প্রায় 500 কিলোমিটার। আপনি বলতে পারেন ঢাকা থেকে কক্সবাজারের চেয়েও বেশি দূরত্ব। সেটা আমরা ড্রাইভ করে অতিক্রম করেছি আল্লাহ তৌফিকে মাত্র 4 ঘন্টায়। বাংলাদেশে সেটা তো মানে 10-15 ঘন্টা সম্ভব কিনা আল্লাহ জানেন। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ এগুলো সফরের জেনারেল ইতি বৃত্তান্ত, এগুলো বলে খুব একটা ফায়দাও নেই। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং যেসব ভাইয়েরা বিভিন্নভাবে আমার সাথে ছিলেন, আমাকে সঙ্গ দিয়েছেন, আমার ছাত্র বন্ধু, তাদের শুকরিয়া আদায় করা। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনকে সামনে রেখে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দেন, এবং সেখানে যেসব চিন্তা করা হয়েছে কাজ করার, উম্মুল কোরআন ইসলামিক ফাউন্ডেশনের সাথে কাজ করার কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, এগুলো এখন চলমান। আল্লাহ যেন এগুলোকে আরো বেগবান করেন, এই দোয়া এবং প্রত্যাশা রাখবেন। জাযাকুমুল্লাহ। শুক্রিয়া, সবাইকে শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু শিক্ষণীয় বিষয় আজকের এই প্রোগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমার দর্শকরা পেয়েছে। আমরা উস্তাদের মোহতারামের কাছে কৃতজ্ঞতা জানাই, শুক্রিয়া জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি আইএফএ কনসালটেন্সির মাধ্যমে যেভাবে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে নিয়ে একদম সর্বোচ্চ পর্যায়ে ইসলামী অর্থনীতির হালাল ফিন্যান্সের কাজ হচ্ছে, এবং ব্যাপকভাবে আমরা উস্তাদে মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাকাল্লাহর কাছ থেকে উপকৃত হচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা উস্তাদে মোহতারামের হায়াতের মধ্যে বরকত দান করুক, এবং বাংলাদেশে যে ইসলামী ফিন্যান্সের হালাল ফিন্যান্সের যে জাগরণ তৈরি হয়েছে সেটা একদম ডোর টু ডোর পৌঁছাক, মানুষ হারাম থেকে হারাম বর্জন করে হালালের পথে আসুক, সেই প্রচেষ্টা চলমান থাকুক ইনশাআল্লাহ। জি মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাকাল্লাহর মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। জি জি মোহতারাম। জি, অসংখ্য শুকরিয়া যারা সময় দিয়ে শুনেছেন এই অগুছালো আলোচনা, তাদেরকে শুকরিয়া। একটা কথাই বলবো, শেষ কথা, আমার যারা ছাত্ররা আছে, যারা আমার সমবয়সী আছেন, তাদেরকে বলবো যে আপনারা কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। সময়গুলো কাজে লাগিয়ে নিজের যোগ্যতা এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে যোগ্যতা অর্জন অব্যাহত রাখুন। ইনশাল্লাহ সুযোগ যে কোনো সময় আপনার সামনে অবারিত হবে, এবং সেটি অবশ্যই দ্বীন উম্মাহের জন্য আপনি তখন কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে সহ আমাদের সবাইকে আমাদের সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।